আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের টিম 1। হ্যাঁ, আপনারা তিনজন নাম বলেন ভাই, তারপর দেরি করেন না। ফাহিম, ডাক্তার শুধু বলবেন, নিকনেম বলবেন। হ্যাঁ, ফাহিম, সব নেম বলা যাবে না, ফাহিম নিকনেম। আচ্ছা দেখেন, ঠিক আছে, স্পেলিং রাতুল। আপনাদের দুজন নাম বলেন। হানিফ। ওকে, সো আমাদের টিম 1 ডান। আপনারা কি করবেন বলেন দেখি, আমাদের কাজটা কি? যে টিম বন্ডিং করতে হবে, আপনারা 5 জন মিলে একটা গ্রুপ করবেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে, ইন্টারনাল কমিউনিকেশন করার জন্য। হ্যাঁ, যে কাজগুলো দেবো, কাজগুলো যেন সবাই করে, এটা দেখতে হবে। টিম ওয়ার্ক যেটা হয় আর কি, বুঝে গেছে? যদি কেউ না পারে তাকে সাপোর্ট দিতে হবে। কি আরাফাত, বুঝে গেছে ভাই? ওকে, আচ্ছা। টিম 2 ভাইয়া, আপনার মনোয়ার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এনি। তারপরে এদিকে ভাইয়া, আপনার নাম বলেন। ও, আপনারা গ্রুপ করে ফেলছেন? আচ্ছা, আপনারা? ও, তাহলে আপনাদের গ্রুপে 3 জন, সমস্যা নাই, আপনাদের গ্রুপে আরো অ্যাড হবে, না হলে আমি আছি, সমস্যা নাই। যাদের গ্রুপে কেউ নাই, আমি গেছি তাদের গ্রুপে, ঠিক আছে? আমি তো আছি। আচ্ছা আচ্ছা, আপনাদের 5 জন বলেন। ও আচ্ছা, ঠিক আছে। শেষ, আমাদের টিম ফিল আপ। টিম 4 বলেন, কারা কারা আপনারা হচ্ছেন যেন? টিম 4 কারা কারা? ইমন। ওকে, ঠিক আছে, খুব ভালো লাগলো, গ্রুপগুলো হয়ে গেছে। তাই, ঠিক আছে, তাহলে আপনাদের সবার 4টা গ্রুপ হয়ে গেছে, আপনারা গ্রুপটা করেন, ঠিক আছে? আর আপনাদের 3 মানে গ্রুপ 2 তে কেউ নয়, আমি আছি। হ্যাঁ, তো আমি সহ আপনারা 4 জন। আর যদি কেউ আসে আপনাদের গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা, আমরা শুরু করি আমাদের পড়াশোনা। আচ্ছা, টেস্টিং কেন প্রয়োজন বলেন? হয় টেস্টিং নেসেসারি। কেন টেস্টিং কেন করবো আমরা টেস্টিংটা? আর বলেন, কেন টেস্টিং করা প্রয়োজন, কেন করবো? রিকোয়ারমেন্টস ফিল আপ করতে। ফাইন। আর কোঅর্ডিনেশন করার জন্য, ফাইন। আর হুম, ওকে, ঠিক আছে।
সো তাহলে বেসিক্যালি আমরা টেস্টিং করি ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্টটা মিট করলো কিনা দেখার জন্য, বাগ আছে কিনা এইটা ফাইন্ড আউট করার জন্য, এবং হচ্ছে যে ইউজার এক্সপেকটেশন মিট করলো কিনা এটা দেখার জন্য। এই তিনটা হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ টেস্টিং করার। হ্যাঁ, আচ্ছা। সো এটা হচ্ছে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আসলে আমাদের বর্তমান কি বর্তমান ওয়ার্ল্ডের প্রত্যেকটা সেক্টরে তো আমাদের সফটওয়্যার ইউজ করা হয়, তাই না? সফটওয়্যার মানে রিলেশন আছে, এডুকেশন, বিজনেস, ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, মিলিটারি, তো সব ক্ষেত্রে সফটওয়্যার তো ইউজ তো হইতেছেই এবং এটা বাড়তে দিন দিন। ফলে আমাদের টেস্টিং এর কি চাহিদাটা দিন বাড়তেছে। আচ্ছা, এবার আসি কজ অফ সফটওয়্যার ডিফেক্ট। হ্যাঁ, আসলে সফটওয়্যারগুলোর মধ্যে ডিফেক্ট কেন আসে কি মনে হয়? হ্যাঁ, আচ্ছা, রাইট। আর কি হতে পারে? মানুষ ভুল করবে, স্বাভাবিক, হিউম্যান বিং ক্যান মিস্টেক, এটা আমরা জানি। এছাড়া আর কেন বাগ আসে? মানে আমরা তো আমাদের কাছে বাগ বের করা, তো বাগ গুলো কেন তৈরি হয় বুঝে গেছে? যে ডেভেলপাররা কি করে, কেন করে তারা ভুল করে, কি কারণটা হতে পারে বলেন, চিন্তা করেন। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা রিজন যে রিকোয়ারমেন্ট বুঝে নেই। হ্যাঁ, না না, ইরোরটা কেন হচ্ছে রে বলছি, কজটা কি, মানে কেন ইরোরটা হয়? এখন তো ইরোর ঠিক আছে, ইরোরটা তো কেউ করছে না, না, অটোমেটিকলি ইরোরটা হয় না। হয়তো কেউ কোডিং করছে, তার কোডিং ভুল হয়েছে, যার জন্য ইরোরটা আসছে। তো এই মানুষ কেন ভুল করে? তো ডেভেলপার আইদার রিকোয়ারমেন্ট বোঝে না ঠিক মতো, হয়তো যার জন্য ভুল হয়, অথবা তার লজিকটা ভুল হয়। হ্যাঁ, লিখতে হবে একটা, লিখছে আর একটা লজিক, সো যার কারণে এখানে প্রবলেম গুলো হয়। আবার হিউম্যান তো ভুল করবেই, এটা একটা রিজন। আচ্ছা, তো সবগুলো গেল কি আমাদের ডেভেলপার রিলেটেড কজ। না, এখন এটা গেল হচ্ছে হচ্ছে কি যে ডেভেলপার রিলেটেড, ডেভেলপার ছাড়াও তো আরো অনেকে এটার জন্য রেসপন্সিবল, তাই না? শব্দ কি ডেভেলপারের? রাইট, মানে রিকোয়ারমেন্টটাই আমাদের আসছে ইনকমপ্লিট, হতে পারে না এরকম যে রিকোয়ারমেন্ট আমাদের আছেন ডাটা ফ্লো ডায়াগ্রামটার মধ্যে আমাদের ভুল হয়েছে, ডাটা ফ্লোটা আমাদের মানে ভুল দেওয়া আছে, তাহলে তো আমাদের কাজও ভুল হবে, তাই না? আমাদের যে ফ্লোটা উল্টো হয়ে গেছে, ধরুন ফর এক্সাম্পল এরো হবে ডান দিকে, আসছে বাম দিকে, তাহলে আমাদের তো ফ্লো চেঞ্জ হয়ে গেল। তো ফ্লো চেঞ্জ আমার কি, আমাদের সবকিছু চেঞ্জ, ফলে আমাদের বাগ তৈরি হবে, রাইট? তাহলে এটা হচ্ছে কি আমাদের শুধু মানে ডেভেলপারদের যে ভুল তার জন্য বাগ আসে এমনটা না কিন্তু। হ্যাঁ, এটা আমরা মনে করি ডেভেলপাররা ভুল করে বলে বাগ আসে। আচ্ছা, এক্স্যাক্টলি, মানে ইন্টারনাল স্ট্রাকচার ভুল থাকতে পারে পারে না? যে ডাটা বাজার টেবিল ভুল হয়েছে, আমার রিলেশন আমি ভুল দিয়েছি, ফলে আমার ডাটাটা ভুলভাবে হচ্ছে, বাগ হতে পারে। আচ্ছা, এখন আমরা আসি যে ইরোর, ডিফেক্ট এবং ফেলিয়ার, তিনটা ওয়ার্ড আছে, যে তিনটা ওয়ার্ড আমরা সবসময় মানে পাবো বা ইউজ করবো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আসে ইরোর। হ্যাঁ, ইরোরটা কি? যে ছোট একটা ভুল বা যেটা চাচ্ছিলাম মানুষ করে, মানে আমরা আমরা যে ভুলটা করি, হিউম্যান মিস্টেক হচ্ছে ইরোর। এর কোথায় হয়? এটা হয় কোডিং লেভেলে বা রেকমেন্ডেশনে এরর গুলো হয়, যেমন এসআরএস এ, হ্যাঁ, বা আমাদের রিকোয়ারমেন্টে আমরা ভুল করি, হয়তো আমাদের কারোর লেখায় ভুল থাকতে পারে। হ্যাঁ, এগুলো তো ইরর বলি। আচ্ছা, তাহলে ইরর গুলো হচ্ছে একদম রুট লেভেলে হয়, যেটা আমরা আমরা নিজেরা করি ভুলটা, এটা আমাদের নিজেদের ভুল, এটা হচ্ছে ইরর। বুঝে গেছেন? যেমন আমি ধরেন একটা অঙ্ক করতেছি, আমি 2+2 লিখলাম 5, সো এটা আমার আমার ভুল, তো এটা আমার ইরর, এটা অন্য কারোর জন্য হতেছে না, আমার নিজের ভুল জন্য হইতেছে। তার মানে দিস কল্ড হচ্ছে কি ইরর, যেটা হিউম্যান নিজে করে, আমরা যেটা করি নিজে। আচ্ছা, এরপর হচ্ছে ডিফেক্ট। সেটা কোনটা? এটা হচ্ছে আসলে ইরোর থেকে আর একটু বড়, বড় বলতে কি ইম্প্যাক্টটা আর একটু বেশি। যেটা ইরোর ওর কিন্তু ইম্প্যাক্ট কম থাকে। হ্যাঁ, ছোটটা ভুল, আপনার করছে 2+2 5, তেমন ওর ইম্প্যাক্ট ওখানে আর বাইরে কোথাও নাই। আর ডিফেক্ট হচ্ছে যে ওই যে রেজাল্টটা এটা দিয়ে আর অন্য কাজ করতেছে, ফলে কি হবে, যে কাজ করতে তার কিন্তু প্রবলেম তৈরি হবে, রাইট? তো ডিফেক্টটা হচ্ছে যে একটা সফটওয়্যার যখন আমরা ইরোরটাকে এক্সিকিউট করি, বুঝে গেছে, ধর আমার ইরোর আছে, কোডিং এর মধ্যে ভুল আছে, বাট ভুলটাকে আমি ধরতে পারি নাই, আমি ভুলটা রেখেই সফটওয়্যারটাকে বিল্ড করছি, তৈরি করছি, ফলে কি হবে, অবসরে গিয়ে আমি কিছু প্রবলেম ফেস করবো, এটা বলছে ডিফেক্ট। হ্যাঁ, মানে এরর কিন্তু কি ডিফেক্ট তৈরি করে,
মানে আনএক্সপেক্টেডলি একটা বিহেভিয়ার পাচ্ছি আমি একটা, এক্সিট হয়ে গেল। রাইট। যেটা অনেক কিছু হতে পারে যেটা আমরা আশা করি না যেটা হবে, কিন্তু ওটা হয়ে যায় ওই ইভেন্টটা। হ্যাঁ, তো এটা কেন হয়? নিশ্চয়ই ইরোর কারণে হয়তো ওটা হয়। তো ওই ছোট্ট একটা ইরোর দেখা গেল ওটা কিন্তু মানে কিছুদিন পরে ওটা বড় আকারে হ্যাঁ, ধরা পড়ে, চলে আসে। কারণ আগে ইরোর ছিল আমাদের কোডিং এ, সেটা এখন আসছে আমাদের সফটওয়্যারের ভিতরে। তার মানে ইম্প্যাক্টটা একটু বেড়ে গেল না? ওর যে এরিয়াটা আর বেড়ে গেল, ফলে আমরা বলি ডিফেক্ট। ঠিক আছে? যেমন লগ ইন হচ্ছে না, যখন আমি ভ্যালিড ইমেল দিলাম, পাসওয়ার্ড ভ্যালিড দিলাম, বাট লগ ইনটা দেখাচ্ছে ফেইল্ড। তার মানে কি এটা একটা ডিফেক্ট? বুঝে গেছে? আচ্ছা, এরপরে ফেইলার, সেটা কোনটা? এটা হচ্ছে আরো ডিফেক্ট থেকে আর একটু হায়ার লেভেল। মানে হচ্ছে যে ডিফেক্টটা আমরা ধরতে পারি নাই, ডিফেক্টটা রয়ে গেছে, কিন্তু এই ডিফেক্ট থাকার কারণে আমাদের সিস্টেমটাই পুরো ফেল করছে, মানে কাজ করতেছে না, টোটালি স্টপ, মানে পুরো অ্যাপ্লিকেশনটা কাজ করতেছে না আর। এটা হচ্ছে কি আমাদের ফেইলার। যেমন আমার অ্যাপ ক্র্যাশ করতেছে, অ্যাপ ক্র্যাশ করলো, তারপরে কি ফেল করছে, কোনো কাজই করতেছে না। হ্যাঁ, কিন্তু আমার ধরেন আমার অ্যাপ লগ ইন হইলো, ধরেন জিমেলের কথা বলি, লগ ইন হইলো কিন্তু আমার ইনবক্স তো আসতেছে না, তার মানে এটা কিন্তু ডিফেক্ট, নট ফেইলার। বাট আমার জিমেলটাই ক্যাচ করতেছে, তার মানে এটা কিন্তু একটা ফেইলার। মানে টোটালি অপারেশনটা স্টপ হয়ে যাচ্ছে, মানে ওরা কাজই করতেছে না, এটা ফেইলার। এবং ফেইলার কিন্তু এমনি এমনি হয় না, অনেকগুলো ডিফেক্ট থাকলে সেটা ফেল তৈরি হয়। ওকে, সো অনেকগুলো ইরোর মিলে ডিফেক্ট হয়, আবার অনেকগুলো ডিফেক্ট থেকে একটা ফেলিয়ার হতে পারে। ওকে, তো ফেলিয়ারটা হচ্ছে একদম লাস্ট স্টেজ, ওর পরে কিছু নাই। ফেলিয়ার মানে আমাদের কোনো কিছু করার নেই আর, মানে ওর স্টপ টেস্টিং। হ্যাঁ বলে। ফেলিওরটা তাহলে এই হিসেবে কি মানে এমনও তো হইতে পারে যে হ্যাঁ এখন এটা ফেল করতেছে, এটাকে আবার কারেকশন করা হলো হুম, একটা সময় 7 দিন পরে কারেকশন করা হলো, তাহলে এটা কি এই 7 দিন পর্যন্ত ফেলিওর হিসেবে থাকতেছে, নাকি যে না এটাকে আর 7 দিন পরেও এটাকে আর কারেকশন করাই যাচ্ছে না, সেটাকে ফেলিওর? না না, কাজ তো করতেই হবে ভাই, যে ইরোর ডিফেক্ট ফেলার এগুলো সলভ করতেই হবে। হ্যাঁ, বাট ব্যাপারটা হচ্ছে যে আসলে সিস্টেমের উপরে ইম্প্যাক্ট কতটুকু এটা বোঝাচ্ছে আমরা এই তিনটা ওয়ার্ড দিয়ে। ইরোর মানে বুঝতেছে আমরা যে ছোট একটা, মানে একটা ছোট মিস্টেক, মানে এটা খুব সলভ করা খুব সহজ। ডিফেক্ট হচ্ছে এটা মিড লেভেলের একটা প্রবলেম, যেটা সলভ করতে হতে টাইম লাগবে। আর ফেলার মানে হচ্ছে কি এটা টোটালি আমাদের কাজ কিছু হইতেছে না, বন্ধ হয়ে গেছে, স্টপ, মানে একদম লাস্ট স্টেজ। সো ইট টেক্স হিউজ টাইম টু ফিক্সড। ওকে, আচ্ছা। আচ্ছা, তাহলে ইরোর ডিফেক্ট এবং ফেলার বুঝছি আমরা যে কোনটা কি। ওকে, সো এই যে ইরোর গুলো, এগুলো কিন্তু আসলে আমাদের পক্ষে ধরাটা একটু ডিফিকাল্ট। আমরা কিন্তু ডিফেক্ট এবং বাগ নিয়ে আমাদের কাজ করতে হয় ম্যাক্সিমাম টাইম। ঠিক আছে, কেন করতে হয় এটা বলেন, প্রশ্নটা বলেন যে কেন আমাদের ইরোর ধরাটা ডিফিকাল্ট। কোডিং জানা বলে হ্যাঁ, রাইট। এটা কোডিং ভুল হয়, তো আমাদের কাছে কোডিং কি ধরা এটা তো ডিফিকাল্ট, কারণ আমরা তো কোডার না, ডেভেলপার না। বুঝে গেছে? তো আমাদের পক্ষে আসলে ডেভেলপারের কোডে গিয়ে তার ভুলগুলো ধরাটা সো টাফ। এই জন্য আমরা এই মিস্টেক গুলো আমরা ধরতে পারি না, বা আমরা ইগনোর করি। কারণ এই এরর গুলো কিন্তু আলটিমেটলি এখানে ধরা পড়বে রিভিউ আকারে। তো আমাদের কাজ হচ্ছে ডিফেক্ট গুলো বের করা। তো ডিফেক্ট থাকা মানে কি নিশ্চয়ই তার ব্যাক এন্ডে কোডে তারা ভুল করছে, তাই না? সো আমাদের কিন্তু কাজ হচ্ছে এই ডিফেক্ট গুলোকে আমরা বের করবো। এই এরর গুলো ডেভেলপাররা নিজেরা বের করবে। যখন সে কোডিং করবে তখন সে তার ভুলটা নিজে তাকে বের করতে হবে যে সে কি ভুল করতেছে। এবং ডেভেলপার এই জায়গাটা ধরতে পারে না বলে কিন্তু বাগ আকারে আমরা পরে ধরতে পারি, ওগুলো পরে আসে ডিফেক্ট। ওকে, আচ্ছা। আর ফেলার কি সেটা বুঝছেন যে ডিফেক্টটা যদি আমরা মিস করে যাই, সেটা পরবর্তীতে একটা কি একটা ফেলার আকারে আমাদের সামনে আসতে পারে। আচ্ছা, এবার আসি যে কজেস অফ সফটওয়্যার ডিফেক্ট, যেমন হচ্ছে হিউম্যান ফ্যাক্টর কাজ করে, যেমন হচ্ছে হিউম্যান মেক মিস্টেক, পোর ট্রেনিং, টাইম প্রেশার, কোড কমপ্লেক্সিটি ইনফ্রাস্ট্রাকচার এবং চেঞ্জিং টেকনোলজিস। হ্যাঁ, এগুলো হচ্ছে আসলে কিছু মানে মেইন রিজন যে বাগগুলো কেন আসে। তো ফার্স্ট কারণটা বললাম যে মানুষ ভুল করবেই, এটা ফার্স্ট। দেন হচ্ছে পোর ট্রেনিং। হ্যাঁ, অনেক সময় যেটা দেখা যায় কি যে আমাদের আসলে অত কাজ করার মতো স্কিল থাকে না,
সবাই ট্রেনিং দেওয়ানো হয়, বাট এটাতে ট্রেনিংটা আসলে ইফিসিয়েন্ট হয় না। সবাই ডেভেলপাররা কি করে, তাদের আসলে তো ওই কাজ তো ভুল হবেই, অথবা তার টাইম প্রেশার। হ্যাঁ, ধরেন যে কাজ লাগবে আমার 3 দিন, ও হচ্ছে করতে হবে একদিনে। ফলে কি হবে, ওর তো টাইম প্রেশার তো বেড়ে যাবে। সো ও just করবে কি, জাস্ট কাজটা করতে পারলেই হয়েছে, ও কোনো রকম কাজটা করে দিবে। ফলে তো অবশ্যই অনেক প্রবলেম থাকবে, স্বাভাবিক। এরপরে কোড কমপ্লেক্সিটি, মানে যদি কোডটা আমাদের অনেক বড় হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমাদের কি হয় যে কোডের কমপ্লেক্সিটি বেড়ে যায়, ফলে আমাদের হচ্ছে কি বাগ আসার পসিবিলিটি বেড়ে যায়। সো যত সিম্পল কোড তত বাগ ফ্রি কোড, যত কমপ্লেক্স তত বাগ বেশি আসবে, এটা নিয়ম। হ্যাঁ, তো কমপ্লেক্স মানে কি, যে অনেক বড় কোড, অনেক লজিক ইউজ করছি আমি, অনেক ফাংশনালিটি ইউজ করতেছি, কোড অনেক বড় হয়ে যাচ্ছে। তো এগুলো ডেভেলপাররা কিন্তু এগুলো চিন্তা করবে, আমাদের চিন্তা করার কারণ না, এটা ওরাই কি এগুলো তাদেরকে বুঝতে হবে। দেন কমপ্লেক্সিটি অফ ইনফ্রাস্ট্রাকচার, মানে আমার ব্যাক এন্ড স্ট্রাকচারটা কমপ্লেক্স হয়ে গেছে অনেক। হ্যাঁ, এবং চেঞ্জিং টেকনোলজিস, এটা একটা রিজন। ঠিক আছে, যে টেকনোলজি আপডেট হওয়ার কারণে কিন্তু অনেক কিছু কাজ করে না, ফেল হয়ে যায়। বুঝে গেছেন? যেমন ধরেন একটা অ্যাপ্লিকেশন আমার ধরেন অ্যান্ড্রয়েড 10 চলতো, দেখা গেলো অ্যান্ড্রয়েড আসছে 11, ওখানে চলে না। হয় না, এখন তো খুব কমন কমন হয় প্রবলেম। তাহলে কি, যে টেকনোলজি চেঞ্জ হয়ে গেল, আমার অ্যাপটা কাজ করতেছে না, তার মানে এটা একটা প্রবলেম। ভাইয়া একটা কোশ্চেন, হ্যাঁ, বলেন। এটা হলো যে যেমন একটা সফটওয়্যারের লোডিং টাইমটা হুম, অনেক সময় অনেক হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, এইটা তো অনেক সময় টেস্টটা ধরতে পারবে না, যে শুরুর দিকে হয়তো বা সফটওয়্যারের ডাটা কম ইনপুট হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো বা ফার্স্ট ইটা হচ্ছে লোডিং অথবা রিপোর্ট জেনারেশন, হুম, যখন কিনা ডাটা বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে তো মানে এইগুলা কি টেস্টারের যত ডাটা বেশি হবে স্বাভাবিক কোয়ালিতে গিয়ে তখন লোডিং টাইম গুলি বাড়ে, রাইট। এখন ওগুলো তো আর যে কয় লিখতেছে ডেভেলপার, তার তো কাজ কয়টা ফাস্ট না স্লোটা চেক করে দেখা। ও তো চেক করবে একবার যে তার কয়টা কত নিচ্ছে। যদি বেশি নামন হয়, তাহলে অবশ্যই তাকে কয়টা থ্রো করতে হবে, বা ওটাকে রিফান্ডিং করতে আশা হবে। করে যে এই ভাই 5 মাস পরে আসতে পারে, এই ভাই কি টেস্ট করে দিছে এত স্লো সাপোর্ট করবে। রাইট। তো এটা বললাম যে এটা কিন্তু পারফরমেন্স চেকিং এর মধ্যে পড়ে। হ্যাঁ, তো তখন যখন আমরা করবো, তখন আমরা এটা চেক করে দেখবো যে তার লোড টাইম কেমন, তার রেসপন্স টাইম কেমন। টেস্টারে তো এত ডাটা ইনপুট দেওয়ার সুযোগ নাই, না, সুযোগ তো আছে, কেন থাকবে না? লুজ ডাটা দিয়ে হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি। এটা ডাটা অনেকভাবে তৈরি করা যায়, এটা ম্যানিপুলেট করা যায়। আমি ডাটা কেমন এটা দিয়ে ভাই, ফেক ডাটা দিয়ে চেক ফেক ডাটা দিয়ে চেক করার অনেক অপশন আছে। হ্যাঁ, হিউজ ডাটা দেওয়া যায়। তো এগুলো যে আমাদের দেখতে হবে যে আসলে আমাদের রেসপন্স টাইমটা কেমন হচ্ছে। আচ্ছা, তো ওগুলো গেলো তো আমাদের হিউম্যান ফ্যাক্টর, মানে হিউম্যান ইরর। এখন কথা হচ্ছে যে হিউম্যান ছাড়া কিন্তু আমাদের যে অফিস অর্গানাইজেশন, এদেরও কিছু ভুল থাকতে পারে। যেমন ইনসাফিসিয়েন্ট কমিউনিকেশন এবং আনক্লিয়ার রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টটা যে আনক্লিয়ার, এটা আসলে কার রেসপন্সিবিলিটি? ডেভেলপারের? না, এটা অফিসের রেসপন্সিবিলিটি। বুঝতে গেছে, যে কোম্পানি, তার কাজ হচ্ছে রিকোয়ারমেন্টটা ভালো মতো নিয়ে আসা। এখন আনতে পারলো না, তার মানে এটা তো কোম্পানির একটা ফল্ট, কিন্তু ডেভেলপার ফল্ট না, আমাদের ফল্ট না। ক্লিয়ার? তারপর বলছে ইনসাফিসিয়েন্ট কমিউনিকেশন, মানে কোন একটা বিষয় আমি ক্লিয়ার না, সো আই নিড অ্যান্সার। সেটা কে এনে দিবে? কোম্পানি থেকে আমাকে আনতে হবে অ্যান্সারটা। আমি তো বলবো না ক্লায়েন্টকে, ভাই আপনি অ্যান্সার বলেন, আমার তো ওই স্কোপটা নাই। তো কোম্পানি হয়ে আমাকে যেতে হবে, তো অবশ্যই একটা সিস্টেম। আমি বললাম আমার কোম্পানিকে যে আমার এটা দরকার, কোম্পানি আমার আর এটা শুনতেছে না, তাদের আর কোনো এটাতে কোনো ভ্রুক্ষেপ নাই। ফলে কি হবে, আমার ওই জায়গার প্রবলেমটা থেকে যাবে। রাইট? সো এই যে বিষয়গুলো, যে কমিউনিকেশনটা এবং হচ্ছে রিকোয়ারমেন্ট, এটা কোম্পানির রেসপন্সিবিলিটি। তাদেরকে এগুলো আনতে হবে ক্লিয়ারলি। যদি তারা না আনতে পারে, তাহলে বললে আমাদের প্রোডাক্টও খারাপ হবে। আচ্ছা, এরপর এনভায়রনমেন্টাল কন্ডিশন, এগুলো আসলে রিজন, বাট এগুলো আসলে খুব বেশি নয়, লো প্রায়োরিটি। যেমন ধরেন আমাদের দিক থেকে রেডিয়েশন, হ্যাঁ, ম্যাগনেটিজম, ইলেকট্রিক ফিল্ড, পলিউশন। ধরেন এরকম এনভায়রনমেন্টে কাজ করতেছি আমরা, বোঝাচ্ছি যেটা করতেছে আমাদের ওয়ার্ক প্লেসটা আসলে খুব পলিউশন পলিউটেড। এরকম ধরেন খুব নয়েজ হইতেছে, তো এরকম কাজ করাটা তো ডিফিকাল্ট। হ্যাঁ, ফলে কি হবে, আমাদের কাজের প্রোডাক্টিভিটি কমে যাবে, আমাদের অনেক বাদ চলে আসবে কোডের মধ্যে। হ্যাঁ, তো এগুলো বলছে কি এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর কাজ করে এখানে, অথবা দোজ ক্যান চেঞ্জ দ্য হার্ডওয়্যার কন্ডিশন অ্যাজ ওয়েল। তাহলে তিনটা আমরা জানলাম যে মেইন রিজন বাগ আসার জন্য। একটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টর, একটা অর্গানাইজেশন ফ্যাক্টর, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তিনটা কাজ করা বলে কিন্তু বাগগুলো আসে, এবং এই তিনটা কিন্তু চাইলে আমরা একবার সলভ করবো পসিবল না। আপনারা দেখেন এই যে তিনটা বলছে রিজন,
এই জন্য কিন্তু চাইলে আমরা মানে চাইলে বলছেন না আমার এই প্রজেক্ট থেকে এগুলো হবে না, টোটালি আমি সলভ করবো, পারবেন না। প্রত্যেকটা প্রজেক্টে এগুলো থাকবে, বুঝে গেছে? থাকে বলে কিন্তু বাগগুলো আসে। এখন যদি কোনো কোম্পানি চিন্তা করে যে না আমি আমার এই প্রজেক্টে আমি এই বিষয়গুলো একদম সলভ করে আমি কাজ শুরু করবো, এগুলো আমার আসা যাবে না, আসবে না, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই, আসবেই। যেমন হিউম্যান মানে মানুষ ভুল করবে, এটা কি সব পসিবল আছে? আমাকে যদি বাধা রাখে আমি কি সম্ভব? এটা তো সম্ভব না, ভুল আমি করবোই, এটা কেউ আটকাবে? আটকানোর কোনো রাস্তা নাই। এখন ব্যাপার হচ্ছে যে এই যে বিষয়গুলো বললাম যে হ্যাঁ বাগ তো আসবে, এখন বাগ আসবে তাই বলে কোম্পানি কি কাজ করবে না? তাইলে বসে থাকবে হ্যাঁ বাগ আসুক আমরা সাফ করবো, এমন কি? না তো। তাহলে কোম্পানি কি করা উচিত বলেন? কি করবে তাহলে? আমি যখন কোম্পানি ওনার বা আপনি কোম্পানি ওনার, আপনি কি করতেন এই ক্ষেত্রে? মানে এই যে বললাম না, যে বললাম তো রিজন গুলো যেন বাগ আসে, তো আপনি এই জন্য কি অ্যাকশন নিবেন? ওয়েব ডেভেলপারকে ধরবে। ধরে এই কারণে তো আমাদের তাকে ধরলে কি লাভ কি? কাজ তো বাগ তো আসে গেছে, তাকে ধরে কি আর বাইরে কি আর বোকা দিয়ে কি লাভ? তো নাই। ধরেন মানে তাহলে কোম্পানি কি চিন্তা করবে যে আমি কি করলে আমার এগুলো আসবে না, সে কারণে কাজ করবে তারা, যে কি করা যায়, যে কি করলে আমার এমপ্লয়িরা খুশি হবে, তারা এই ভুলগুলো করবে না, সেরকম করতে হবে। যদি তার স্যালারি বাড়া হয় তবে তার স্যালারি বাড়াই দিব, তাদেরকে আমি লিভ দিয়ে দেবো, ঠিক আছে? তারা যা চায় তাই দিব আমি। তখন তারা কি করবে? রিল্যাক্সে চলে যায়, কাজ আর করবে না, বুঝা গেছে? তো এই ক্ষেত্রে যেটা করা হয় যে আমরা কিছু প্রিকশন নিয়ে রাখি। যেমন এই কাজটা করে যে কিউএ টিম করে, হ্যাঁ? যারা কিউএ টিম তারা কাজ করে হচ্ছে প্রসেস নিয়ে, যে কিভাবে কাজ করলে আমাদের এই প্রবলেম গুলো কম হবে, কমে যাবে, বুঝা গেছে? সো ওরা কিছু প্রসেস ডেভেলপ করে, যেমন ডেভেলপমেন্ট কিভাবে করতে হবে, আমরা কোন কোন টুলস ইউজ করব, কোন টেকনোলজি আমরা ইউজ করব, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করব, কোন ভাষণটা ইউজ করব, কোন আইডিতে আমরা কোডিং লিখবো, মানে এভরিথিং। আমরা কোন ফরম্যাটে টেস্ট রিপোর্টিং করব, কোন ফরম্যাটে আমাদের ডাটা মানে আমাদের হচ্ছে কালেকশন করব। সো প্রত্যেকটা কাজ হচ্ছে একটা ফরম্যাট তা তৈরি করে দেয়, ঠিক আছে? যে আমরা যদি এই ফরম্যাটটা ফলো করি তাহলে আমাদের কি হবে, আমাদের এই মানে বাগ আসার রেটটা কমে যাবে। ডেভেলপার কোন কোডে কোন ল্যাঙ্গুয়েজে কোড করবে সেটা কিভাবে ফিক্স করে দেবে? হ্যাঁ, কিউ টিম থাকে, তারা এটা বলে দিবে যে আমাদের এই ল্যাঙ্গুয়েজে কাজ করতে হবে। তো কিউ টিম হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স টিম, ওরা কিন্তু টেস্টিং করে না। কিউ কিন্তু ডিফারেন্ট পার্সন, কিউ এবং টেস্ট আলাদা কিন্তু। কিউ হচ্ছে কাজ করে প্রসেস ডেভেলপমেন্ট, একটা অর্গানাইজেশন প্রসেস নিয়ে কাজ করে, যেখানে যেখানে থাকে ডেভেলপার টেস্টার সবাই। আর যে টেস্টার ওরা কাজ অনেক টেস্টিং করে দেয়, শুধু আমাদের কাছে টেস্টিং করে দেওয়া। বাট যেটা কিউ তারা কিন্তু টেস্টিং করবে না, ওয়ার্কিং উইথ দ্য প্রসেস ডেভেলপমেন্ট, ঠিক আছে? যে আমরা কোন প্রসেসে কাজ করলে আমাদের কাজগুলো ভালো হবে, আমাদের এই ভুলগুলো কমে আসবে, এটা হচ্ছে কিউদের কাজ, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে কিউএদের কাজটা হচ্ছে কি যে প্রসেস গুলোকে ডেভেলপ করে, আর প্রসেস তো অনেক আছে, তাই না? আচ্ছা, এরকম একটা প্রসেস আছে, নাম হচ্ছে সিএমএমআই বলা হয়, সিএমএমআই। হ্যাঁ, এর অনেক লেভেল আছে। এটা ফুল মিনিং হচ্ছে ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল ইন্টিগ্রেশন। হ্যাঁ, সিএমএমআই এটা হচ্ছে কিছু তারা প্রসেস ডেভেলপ করে দেয়, যে আমাদের এই লেভেল 1 লেভেল 2 3 4 5, হ্যাঁ 5টা লেভেল আছে। এখন কোনো কোম্পানি চাই যে আমি লেভেল 3 তে কাজ করব, তাহলে তাকে লেভেল 3 স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে, বুঝা গেছে? যেমন দেখাই যে সিএমআই লেভেল 3, লেভেল 3 ইনস্টিটিউশন আছে, তারা এই লেভেল 3 গুলো দেয়। যেমন আপনার নাম হচ্ছেন না আইএসও, ওরা কি করে সার্টিফাইড করে দেয় না? মানে যদি কোনো অর্গানাইজেশন ওদের রুলস গুলো মানে চলে, ওদের যে গাইডলাইনটা ফলো করে, তাহলে তারা কি করে ওয়েট করে দেখে যে মানলো কিনা, আফটার ওয়েটিং সার্টিফাইড, যে এই কোম্পানিটা আইএসও সার্টিফাইড, তার মানে ওরা আইএসওর যে প্রসেসটা তারা ফলো করতেছে, এটা তো মিন করে।
ঠিক সেরকম সিএমআই হচ্ছে একটা অর্গানাইজেশন, ওরা কিছু প্রসেস দিয়ে রাখছে, যদি আমরা ফলো করি তাহলে আমাদের বলবো যে হ্যাঁ এই কোম্পানি সিএমআই সার্টিফাইড। তার মানে দেয়ার প্রসেস ওরিয়েন্টেড কোম্পানি, স্ট্রাকচার কোম্পানি, এটা মিন করে এটা তারা। ওকে, লেভেল 1 আছে, লেভেল 0, 1, 2, 3 এবং হচ্ছে লেভেল হচ্ছে লেভেল 4, 5। 5 হচ্ছে লাস্ট লেভেল, 5 ওরা লেভেল 9, স্টেবল এন্ড ফ্লেক্সিবল একটা অর্গানাইজেশন, লেভেল 5। সো বাংলাদেশে কোম্পানিগুলো, বাংলাদেশের মধ্যে আমি 5টা কোম্পানি লেভেল 5 পর্যন্ত আসতে পারছে বাংলাদেশে, যেমন ডাটা সফট, তারপরে লিড সফট, আরো যার নাম আছে, যারা লেভেল 5 পর্যন্ত যেতে পারছে, বাট ম্যাক্সিমাম লেভেল 3 পর্যন্ত কাজ করে। আর অনেক আছে যারা কোনো এগুলোর মধ্যে নাই, এরকম অনেক আছে যারা কোনো মডেল ফলো করে না, বুঝে গেছে? তো এগুলো করার ফল লাভটা কি? লাভটা হচ্ছে যে আমাদের যারা মানে কাস্টমার ক্লায়েন্ট তা জানবে যে হ্যাঁ যারা স্ট্রাকচার কোম্পানি, তারা একটা প্রসেসের মধ্যে আছে, তো তারা কাজ করতে বা কাজ দিয়ে তারা কি ভালো ফিল করবে যে হ্যাঁ এদের কাজ দেওয়া যেতে পারে। ঠিক আছে, এই জাস্ট কাস্টমারদেরকে মানে অ্যাট্রাকশন করার জন্য করে, এটা কাজটা করে। সো এই তো যেমন চেক লিস্টটা কি কি আছে দেখেন, মানে কি ফলো করতে হয় তার চেক লিস্টটা দেখাচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের দেখেন কি কি পয়েন্ট আছে। আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্টস, হ্যাঁ, রিকোয়ারমেন্ট বোঝার জন্য আমরা কি কি কাজ করব তার এখানে লিস্ট দেওয়া আছে। যেমন ইস্টাবলিশ ক্রাইটেরিয়া ফর ডিস্টিংগুইশ অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়ারমেন্টস প্রোভাইডার্স, লিস্ট অফ ক্রাইটেরিয়া ফর ডিস্টিংগুইশ, এবার হচ্ছে ইস্টাবলিশ অবজেক্টিভ, অ্যানালাইজ রিকোয়ারমেন্টস টু এনশিওর দ্যাট ইস্টাবলিশ ক্রাইটেরিয়া আর মিট, মানে তারপর হচ্ছে obtain commitment to requirement, হ্যাঁ, execute the impact negotiation and record commitment, মানে আমরা কি কি দিব তার কমিটমেন্টটা আমাদের থাকতে হবে রেকর্ডেড। হ্যাঁ, মানে পুরো কাজগুলো, যেমন ম্যানেজ রিকোয়ারমেন্ট, তারপর এখানে আসতে হচ্ছে আপনাদের ইস্টাবলিশ এস্টিমেট, হ্যাঁ, ডেভেলপ দ্য প্রজেক্ট প্ল্যান, তারপর আছে হচ্ছে অবটেন কমিটমেন্ট টু দ্য প্ল্যান, তারপর মনিটর দ্য প্রজেক্ট, তারপরে হচ্ছে ম্যানেজ দ্য কালেকটিভ অ্যাকশন টু ক্লোজ সাপ্লায়ার এগ্রিমেন্ট। হ্যাঁ, তার মানে বুঝতেছেন এখানে যে প্রত্যেকটা স্টেপ আমরা কিভাবে করব সেগুলো এখানে বলা আছে স্টেপ লিস্টটা। সো এটা ডেভেলপমেন্ট শুরু করে পুরো লাইফ সাইকেলটা এখানে ফলো করা হবে, মানে ফুল লাইফ সাইকেল, মানে ডেভেলপমেন্ট শুরু করে রিকোয়ারমেন্ট থেকে কাজ করতে শুরু করে ডেলিভারি দেওয়া পর্যন্ত, আমরা কিভাবে রিকোয়ারমেন্ট কালেক্ট করবো, তার কি ক্রাইটেরিয়া থাকতে হবে, আমরা কিভাবে কমিটমেন্টটা দিব, কিভাবে এগুলো আমরা লিখে রাখবো, ঠিক আছে, কিভাবে ডেলিভারি কিভাবে হবে, ডেলিভারি কিভাবে হবে, টেস্টিং কিভাবে হবে, সো এভরিথিং থাকে হচ্ছে কি এটার মধ্যে। এগুলো তো মেনলি প্রজেক্ট ম্যানেজারের কাজ। ওই বললাম যে কিউটিমের কাজ। তো প্রজেক্ট টিম তো থাকে প্রজেক্ট ওয়াইজ, বাট ক্রিয়েটিভ কিন্তু সব প্রজেক্ট মিলেই, বুঝে গেছে? সো কেউ কিন্তু নট অনলি স্পেসিফিক প্রজেক্ট, দে আর ফর অর্গানাইজেশন। ওকে, সেখান থেকে অনেকগুলো লিস্ট আছে, হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, পেপার ভ্যালিডেশন, যেমন এখানে যা বলছে যে ভ্যালিডেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই দ্য টেস্ট ইকুইপমেন্ট অ্যান্ড টুলস, হ্যাঁ, আমরা টুলসগুলোকে আইডেন্টিফাই করে দিব যে কি টুলস ইউজ করতে হবে, সেটা বলে দিতে হবে। সো এগুলো কি ওরা বলে দিবে ক্রিয়েটিভ থেকে, যেন কোন কোন টুলস ইউজ করবো, হ্যাঁ, তার নামগুলো কি হবে, প্ল্যান দ্য অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স, কারা কাজ করবে, কারা কারা কাজ করবে তাদের প্ল্যানটা করে দেওয়া, হ্যাঁ, সো এভরিথিং কাম ফ্রম দ্য কিউটিভ। আচ্ছা, তাহলে গেল এটা, এটা হচ্ছে সিএমআই বলা হয় যে এই কোম্পানিগুলো বলে। তাহলে কি কিউএ টিমের আপনার ধরেন যত রকমের ল্যাঙ্গুয়েজ আছে ওটা নিয়ে তো মোটামুটি ভালো একটা আইডিয়া থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, তো কিউ মানে কিন্তু ডেভেলপমেন্ট জানে, টেস্টিংও জানে, প্লাস প্রজেক্ট ম্যানেজমেন্ট জানে। ওনাকে কি কোডিংটার মানে জানতে হয় নাকি ওনাকে মোটামুটি নলেজটা রাখলেই হয়? জানতে হবে তো অ্যাটলিস্ট। মানে কারা হয়? ওটা বললাম যে যারা ডেভেলপমেন্টের আইডিয়া জানে, নলেজ রাখে, টেস্টিং পারে, প্লাস প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জানে, তাহলে কি হয়ে যায়।
কিউএ কি টেস্টিং থেকে আসে নাকি যে করতে পারে। সো যে টেস্টার আমি কিউ হতে পারবো, আমার ডেভেলপার হি ক্যান অলসো কিউ পারসন, বুঝে গেছে? সো কিউএ যারা তারা কিন্তু একটু সিনিয়র লেভেলে, ওদের আন্ডার থাকে টেস্টাররা, বুঝছেন? মানে কিউ কিন্তু হতে গেলে একটু এক্সপিরিয়েন্স লাগে, সময় লাগে, হুট করে আমি ফেস আমি কিউ হতে পারবো না, নো পসিবল না। সো আই নিড এক্সপিরিয়েন্স, তাহলে কি হওয়া যাবে? ঠিক আছে, আমরা দেখি না যে কিউ ইঞ্জিনিয়ার রিকোয়ারমেন্ট দেয়। সো আমাদের দেশে এটা মিক্সিং হয়ে যায়, আমরা কিউএ টেস্টিংকে মিলে ফেলি। হ্যাঁ, কিন্তু এটা আসলে কিন্তু এক জিনিস না, এটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আমরা দেখেন আমাদের জব সার্কুলার তো এমন হয় যে টেস্টিং এবং কিউ এর কাজগুলোকে একসঙ্গে মিক্সিং করে ফেলে, দিয়ে এটা রিকোয়ারমেন্ট দেয়, জব রিকোয়ারমেন্ট। তো এটা আসলে তো হতে পারে না, কারণ যে কিউ এসে টেস্টিং কেমনে করবে, বুঝে গেছে? তো কিন্তু বাইরে এটা খুব ভালো ফলো করে যে কিউএ মানে কিউএ, ঠিক আছে, যে টেস্ট আছে টেস্টারই, ও কিউএ কাজ করবে না। কিন্তু আমাদের দেশে সবকিছু হজম হবে মিক্সিং, এই জন্য আমাদেরকে কি কিউ জানতে হয়, আবার টেস্টিংও জানতে হয়, বুঝে গেছে? এই পার্থক্য। হ্যাঁ, কিউতে তো আপনার হচ্ছে যে জেনারেশন ওয়াইজ যেমন আমাদের এখন ফ্লাটারে অনেক কোম্পানি ফলো করে বা পুশ করে, তো মোটামুটি সবকিছু নিয়ে মানে আপডেট যে জিনিসগুলো আসতেছে এগুলো নিয়ে তো প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করতে জানতে হবে। হবে। হুম, ডেফিনেটলি। সো এটা তো এত সহজ জব না, কিউ মানে তো সহজ না কিন্তু, বুঝে গেছে? তো যারা কিউ হয় এরা একসময় কিউ থেকে কিন্তু তারা যায় প্রজেক্ট লিডে চলে যায়, প্রজেক্ট লিড চলে যায়। হ্যাঁ, তাহলে টিম লিডের কাজটা কি এরকম হয় নাকি হচ্ছে যে আলাদা? টিম লিড তো টিম ওয়াইজ হয়, যেমন ডেভেলপমেন্টের টিম লিড থাকে একজন ডেভ লিড, আর থাকে একজন কিউ একজন থাকে কিউ টিম লিড, হ্যাঁ, আর থাকে টেস্টিং টিম থাকে, লিড থাকে, রাইট। যখন কাজ করে অ্যান্ড্রয়েডে, অ্যান্ড্রয়েড টিম থাকে একজন, তো কাজ করে আইওএসে, আইওএস টিম লিড, ওয়েবে ওয়েব টিমের টিম লিড, এভাবে দেখা হয় যে টিম তার টিম লিড রাখা হয় একজন। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে আসলে বাগ কেন আসে, কজ অফ ডিফেক্ট, কি কারণ, বুঝে গেছে? এখন বলা হয় যে কেন বাগ আসে, তাহলে বলতে পারবেন না যে কেন বাগ হয়? আচ্ছা, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। শিপটা দেখালেন এই শিপটার সাথে যারা সফটওয়্যার টেস্টিং করে তাদের কমিউনিকেশন বা তাদের কানেকশন। সেটা আমাদের কাজ নাই, এটা কিউ টিমের কাজ। মানে আমরা কি করবো, আমাদের বলে দিবে গাইডলাইনটা, এই জন্য এই শীটটা ফলো করে, চেকলিস্টটা। যারা টেস্টিং করবে তাদের এই শিপটা কোনো না না, এটা আমার লাগবে না, আমি যে কাজটা করব, আমার কাজটা কেমন করবো তার জন্য তারা গাইডলাইনটা আমি দিয়ে দিবে ওই শীট অনুযায়ী, আমরা ফলো করতে হবে ওই গাইডলাইনটা, বুঝতে গেছে? মানে কেউ আমাকে যে গাইডলাইনটা দিবে কিভাবে দিবে, দিবে হচ্ছে এই শীটটা ফলো করে। ওখানে তো টেস্টারদের কাজ বলা আছে, ডিরেবলদের কাজও বলা আছে, তো আমার হচ্ছে আমার পার্টটুকু আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? তো এটা ওরা বলে দিবে যে আমার কি করতে হবে, কোন করতে হবে, আমার কাজের প্রসেসটা কি হবে, আমি কোথায় করবো, কিভাবে করবো, সবকিছু ওরা বলে দিবে কিউ টিম থেকে। আচ্ছা, তো আমরা এখানে বাগের ডিফিনেশনটা জানলাম, ফেইলিয়ারটা জানলাম। আচ্ছা, একটা হচ্ছে ফল্ট মাস্কিং বা ডিরেক্ট মাস্কিং। আচ্ছা, এটা হচ্ছে an occurrence in which one defects prevent the defection of another, হ্যাঁ, মানে যখন একটা বাগের জন্য অন্য আরো 10টা বাগ হাইড হয়ে যায়, এটা বলছে ফল্ট মাস্কিং বা ডিরেক্ট মাস্কিং। আচ্ছা, এটা কিভাবে হয় বলতে পারবেন? যে ফল্ট মাস্কিং মানে একটা ফল্ট হয়েছে, তো ওর জন্য সামনে আমাদের আরো 10টা ফল্ট হয়ে আছে, কিন্তু ওটা আমি বলতে পারছি না। হ্যাঁ, রাইট, আমার লগ ইন হচ্ছে না, তো পরে বাগগুলো কিভাবে বের করবো, তাই না? রাইট। আচ্ছা, এবার সফটওয়্যার কোয়ালিটি নিয়ে, হ্যাঁ, যে হোয়াট ইজ সফটওয়্যার কোয়ালিটি। তো কোয়ালিটি এখানে আছে ডেফিনেশনটা, এটা দুইটা টার্ম বলা হয়েছে। একটা হচ্ছে দ্য ডিগ্রি টু হোয়াইস এ সিস্টেম অথবা একটা কম্পোনেন্ট অথবা প্রসেস মিটস স্পেসিফাইড রিকোয়ারমেন্ট, আর সেকেন্ড হচ্ছে দ্য ডিগ্রি টু হোয়াইস এ সিস্টেম কম্পোনেন্টস অর প্রসেস মিটস কাস্টমার্স অর ইউজার এক্সপেকটেশন। দুটো টার্ম বলা হয়েছে, একটা হচ্ছে যে মিট রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে ইউজার এক্সপেকটেশন। আচ্ছা,
এখন যখন একটা সফটওয়্যার আমার রিকোয়ারমেন্ট যা বলেছিল আমি ওভাবে বানাইলাম, হ্যাঁ, তো তাহলে কি কোয়ালিটি বলতে পারবো? না। রিকোয়ারমেন্ট মিট করছে কিন্তু কাস্টমারের যে এক্সপেকটেশন ছিল ওটা মিট করতে পারলো না, সো এটা কোয়ালিটি হবে না। কাস্টমার বলবে যে না, দেন নট হ্যাপি, কারণ তার যে চাহিদা সেটা পূরণ হতেছে না। আবার ধরেন ইউজার নিড পূরণ করছি বাট রিকোয়ারমেন্টটা নাই, তাও হবে না। ব্যাপারটা একটু না, রিকোয়ারমেন্ট যারা বলছিল ওটা তো করতে হবে, পাশাপাশি হচ্ছে কি যারা ইউজার ওদের যে এক্সপেকটেশন ছিল ওটা মিট করতে হবে। তাহলে ইন্ডিভিজুয়াল মানে যারা আসলে বেসিক্যালি ইউজ করে তারা ইন্ডিভিজুয়াল, তো ওদের যে এক্সপেকটেশনটা আর রিকোয়ারমেন্ট অনেক সময় কিন্তু একই জিনিস তো বোঝায়, বোঝায় না? যে ওরা কি চায় ওটা তোমার রিকোয়ারমেন্ট, ইউজার নিডটা কি ওটা তো রিকোয়ারমেন্ট। আচ্ছা, তাহলে কেন এখানে দুটো আলাদা করা হইলো? আলাদা কেন করা হইতেছে? কারণ হচ্ছে যে রিকোয়ারমেন্ট আমরা শুধু বলি যে ফাংশনাল কি জিনিস থাকতে হবে, হ্যাঁ, কিভাবে আমরা সলভ করব, বাট সিস্টেমে আমরা যে যখন ডিজাইন করি তো সেই ডিজাইনটা আসলে ইউজারের কাছে কতটা অ্যাট্রাকটিভ, কতটা ইজি, এটা মানে বুঝতে হয়। তোমার ইউজার ফ্রেন্ডলিনেস আছে কিনা, ঠিক আছে, জিনিসটা কতটা কমপ্লেক্স নাকি সিম্পল, এটা কিন্তু ইউজারের এক্সপেকটেশন। যে আমি আপনার একই সেম জিনিসই দেখা গেল যে দুটো কোম্পানি, বাট আমরা ইউজ করি কোনটা, যেটা ভালো সেটা ইউজ করি, করি না? আমারও তো ফোন মার্কেট আসছে না, স্যামসাং আসছে, শাওমি আসছে, এলজি ফোন অনেক, আমরা কোন ফোনটা বেশি ইউজ করি যেটা ভালো লাগে আমার কাছে আমি সেটা ইউজ করি। তাহলে ভালো লাগে এখানে তো কোনো ফিক্সড কোনো ইয়ে আছে, রুলস তো নাই। তো আমার যেটা ভালো লাগে আমি সেটা ইউজ করি, তো সবটার ক্ষেত্রেও তাই। আমি রিকোয়ারমেন্ট অনুযায়ী বানালাম কিন্তু দেখা গেল ইউজার খুশি হতে পারতেছে না, কারণ তাদের হয়তো ভালো লাগে নাই সিস্টেমটা, ডিজাইনটা পছন্দ হয় নাই, বা কালার ভালো লাগতেছে না, আমার লাগতে পারে। রাইট, তো এটা না, এটা কিন্তু মানে হওয়াটা খুব জরুরি। এই জন্য আমরা বলি এটাকে বলি যে ইউজার ফ্রেন্ডলিনেস, যে কতটা ইউজার ফ্রেন্ডলি হয়েছে, বুঝে গেছে? তো এটা আমরা তাহলে কি চেক করবো? এটা আমরা টেস্ট তাহলে কিভাবে করবো? প্রশ্ন বলে যে আমাদের অ্যাপ্লিকেশনটা বা আমাদের ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি হয়েছে আমরা কিভাবে বুঝবো এটা? বোঝার উপায় কি? কিছু ইউজার তাদের সফটওয়্যার যখন ফার্স্ট ওর তো আপনার যাবেন লাস্টে ডেলিভারি দেওয়ার সময়, কিন্তু ইনিশিয়াল লেভেল কে বুঝবেন? একদম ডেলিভারি হওয়ার সময় তো ইউজারকে আনতে পারবেন না, আমরা কখনো জানি তো লাস্টে যে বান হয়েছে তো না ইউজার কাছে দিই, কিন্তু আমি তো বানানোর কাল চলতে শুরু করছি, এখন তো ইউজারকে আনা যাবে না এই মুহূর্তে, তখন আমি কিভাবে বুঝবো যে আমাদের এটা মানে ইউজার ফ্রেন্ডলি আছে কিনা? প্রিভিয়াস সফটওয়্যার দেখে ওই তো ফিক ডাটা ইউজ করেন। হ্যাঁ, একটা তো বলে যে আমাদের ওয়েব সিস্টেম যে থাকে ওটা দেখে দেখে আইডিয়া নিতে পারি, এটা কোনো বলছো ঠিক আছে। আর একটা হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি কিছু কিছু চেকলিস্ট, কিছু ক্রাইটেরিয়া আছে যে এই জিনিসগুলো থাকতে হবে, হ্যাঁ, যে আমরা কিছু স্ট্যান্ডার্ড ফলো করি, যে এই নিয়মগুলো মানে ফলো করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ইউজার ফ্রেন্ডলিনেসটা হয়েছে। হ্যাঁ, কথা বুঝে গেছে? ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো মিট করতে হবে, তাহলে আমরা ধরে নিব যে এটা ইউজার ফ্রেন্ডলিনেস হ্যাঁ হয়ে গেছে। এরপরে ইউজাররা ইউজ করবে, তারা ফিডব্যাক দিবে, সেটা পরে লাস্টে গিয়ে, কিন্তু সুযোগ তো আমি ইউজে পাচ্ছি না, তখন তো আমাকে দেখতে হবে যে আমি ওই যে পয়েন্টগুলো মিট করতে পারলাম কিনা, ঠিক আছে? তো এই জন্য আমরা চেকলিস্ট ফলো করে দেখাচ্ছি আমি, আপনারা চান দেখতে পারবেন যে ইউজার ফ্রেন্ডলি চেকলিস্ট, এই যে এখানে 25টা পয়েন্ট আছে, আরো অনেক পয়েন্ট আছে এখানে। ইউজার ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি, এই 25 পয়েন্টস ওয়েবসাইট ইউজাবল চেকলিস্ট, বুঝে গেছে? যে এই যদি থাকে 25টা পয়েন্ট তাহলে ওটা বলতে চায় তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা ইউজার ফ্রেন্ডলি আমরা ধরে নিব, রাইট? যে পয়েন্ট কি আছে, ফার্স্ট আছে হচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটি পার্ট, তার মধ্যে আছে হচ্ছে যে সাইট লোড টাইম ইজ রিজনেবল, এটা ফার্স্ট চেক পয়েন্ট আমাদের, বুঝা গেছে? যে আমাদের লোড টাইমটা কেমন নিচ্ছে, রিজনেবল কিনা।
যে আমি লোড টাইম নিচ্ছি খুব বেশি, তাহলে তো আমি বলবো যে না এটা তো হয় না, রাইট। 2 নম্বর হচ্ছে এডিকুয়েট টেক্সট টু ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট, যেমন হচ্ছে যেটা বললাম না যে কন্ট্রাস্ট থাকে না, যে রেশিওটা কন্ট্রাস্ট ব্যাকলিট থাকে, সেটা কালার কম্বিনেশনটা, যে আইস অ্যান্ড মনিটরস ভেরি ওয়াইডলি। সো মানে আমরা যে দেখি যে কালারটা, এটা বলতেছে যে কন্ট্রাস্ট আইট্রাস্টটা, রাইট, যে দেখতে কতটা আসলে উজ্জ্বল, নাকি দেখতে কতটা ডিপ, নাকি দেখতে কতটা মানে শ্যাডো টাইপের এরকম। ফ্রন্ট সাইজ স্পেসিং ইজ ইজি টু রিড, যে আমি একটা ফন্ট ইউজ করলাম, যে ফন্টটা খুবই আসলে মানে বোঝা যেতেছে না আসলে আসলে, ওটা তো ইউজ করার কোনো দরকার নেই, দরকার আছে। আবার স্পেসিং আমি এত কম দিছি যে আসলে কোনটা ওয়ার্ড কোনটা মানে বোঝা যাচ্ছে না, এমন তো হওয়া যাবে না। আচ্ছা, ফ্ল্যাশ অ্যান্ড অ্যাডভান্স আর ইউজড স্পেরিংলি, মানে আমরা যেটা করি কি, ওয়েবসাইট গুলোকে রান করার জন্য আমরা কিছু ফ্ল্যাশ ইমেজ ইউজ করা হয়, অথবা আমরা কিছু অ্যাডভান্স ইউজ করি, এক্সট্রা অ্যাডভান্স গুলো ইউজ করলে আমাদের সাইটটা একটু ফাস্ট হবে, বা সাইটের লোড টাইমটা কমে আসবে, বা এক্সট্রা কোনো লাইব্রেরি আমরা পাবো। তো ওগুলো আমাদের কি করতে হবে, একটু বুঝে শুনে, বা যেটা ইউজ করছে সেটা ঠিক আছে কিনা। ইমেজেস হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট অল্টার ট্যাগ, মানে প্রত্যেকটা ইমেজে অল্টার ট্যাগ থাকতে হবে। যেমন এখানে ডেভেলপার যখন কাজ করে তারা কিন্তু এখানে ইমেজ গুলো দিয়ে রাখে, দিলে হবে না, ইমেজ সঙ্গে অল্টার ট্যাগটা করতে হবে, কিন্তু এক্সট্রা করে বলতে হয়। এটা কোডিং এর পার্ট, যখন ফ্রন্ট এন্ড বানানো হয় তখন ফ্রন্ট এন্ড তো HTML ইউজ করা হয়, তারপরে CSS জাভাস্ক্রিপ্ট। তো HTML কোডিং এর সময় ইমেজ আমরা এড করে ইমেজ ইউআরএল বললে হবে না, ওর সঙ্গে ইমেজ অল্টার ট্যাগ বলবে, এটা যে নামটা কি নাম আসবে, যেমন ইমেজে মাউস রাখলে নাম শো করে, এটা বলছে অল্টার ট্যাগ আছে কিনা দেখতে হবে। সাইট হ্যাজ কাস্টম নট ফাউন্ড অর 404 পেজ থাকতেই হবে, মানে কোনো পেজ আমি এখনো ডেভেলপ করা হয় নাই, বাট ইউআরএলটা আছে। তো যদি ওই ইউআরএল ইউজাররা যায়, তাহলে আমরা দেখাই না যে 404, বা দেখায় যে আন্ডার ডেভেলপমেন্ট বা কামিং সুন, দেখায় না এগুলো, রাইট, দেখাতে হবে। যদি না আসে তাহলে আমরা কি ধরে নিব যে এটা আসলে কি, আমরা বুঝবো না তো যে পেজটা আসলে আছে কি নাই, তাই না? আমরা ধরে নেবো কি যে লোড হয় নাই, কিন্তু এটা যে আন্ডার ডেভেলপমেন্ট, এটা তো বোঝাতে হবে যে পেজটা কাজ চলতেছে, খুব শীঘ্রই আমরা রিলিজ দিব পেজটা, এখনো কাজ হয় নাই। তো এই জন্য আমরা 404 একটা পেজ তৈরি করি, কাস্টম পেজ। হ্যাঁ, এটা আমরা তো দেখছি অনেক সময়। তো এটা গেল হচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটি করার জন্য, যে আসলে যেন আমরা দেখে বুঝতে পারি যে কি হচ্ছে। এরপর হচ্ছে আইডেন্টিটি টাইপের, কোম্পানি লগো ইজ প্রমিনেন্টলি প্লেসড, বুঝে গেছে, যে কোম্পানি তার লোগোটা থাকতে হবে খুব ভালো একটা প্লেস, সেটা হয়তো টপে, টপ রাইট বা টপ লেফট বা মিডিল, যেন পরিষ্কার দিতে পারে। একদম কিন্তু বটমে দিকে দেয় না, নিয়ম হচ্ছে একদম টপে দেওয়া, টপে হয় রাইট, লেফট আর মিডিল। দেখবেন প্রত্যেক কোম্পানি কিন্তু এই সেম কাজে করে, থাকতে হবে এটা। এরপর হচ্ছে ক্লিয়ার পাথ টু কোম্পানি ইনফরমেশন, যেমন অ্যাবাউট আস পেজ সিমস আউটডেটেড, পিপল নিড টু ইজি টু লার্ন অ্যাবাউট পেজ, মানে অ্যাবাউট আস পেজটা থাকতে হবে অবশ্যই, এখানে থাকতে হবে আপডেটেড, আমরা কি করি বলতে হবে। ক্লিয়ার পাথ টু কন্ট্যাক্ট ইনফরমেশন, হ্যাঁ, যে আমাদের লোকেশনে কোথায় কেউ কন্ট্যাক্ট করবে থাকতে হবে, সেটা আমরা তো ইউজ করি না, গুগল ম্যাপ ম্যাপ ইউজ গুগল ম্যাপ, এটা দেখা যায় না যে আমাদের কোম্পানি এই জায়গাটাতে থাকতে হবে। তো তার মানে কি, এগুলো আমরা আইডেন্টিটি আমরা খুব সহজে বের করতে পারবো, যে কোন কোম্পানি বের করতেছি, হ্যাঁ, কোম্পানি লোকেশন, তাদের হচ্ছে তাদের কোম্পানি কি করে, অ্যাবাউট আস থাকতে হবে। হোম পেজ ইজ রেজিস্টেবল ইন 5 সেকেন্ড, দেখেন তার মানে বলতে যে ভিজিটর্স ওয়ান্ট টু গেট দ্য বেসিক gist of the homepage in a few seconds they are in the Flickr branch, মানে হচ্ছে একটা কোম্পানির, যে কোনো কোম্পানির ওয়েবসাইট 5 সেকেন্ডের মধ্যে লোড হতে হবে, এটা হচ্ছে নিয়ম। উইদিন 5 seconds আপনি লোড দ্য পেজ, 5 সেকেন্ডের বেশি হয়ে যাওয়া মানে এটা লোড টাইম বেশি নিয়ে ফেলছে, এটা করা যাবে না। আপনার এটা দেখেন যে গুগল 5 সেকেন্ড আগে লোড হয়, ঠিক আছে, বাট আমার যদি এখন নেট স্লো, তাহলে তো স্লো হবে, বাট আমার নেট আমি ঠিক আছে, আমার ভালো আছে, তাহলে তো আমার অবশ্যই 5 সেকেন্ডের মধ্যে হতেই হবে। এটা কি লোডিং নাকি এটা বেসিক ইনফরমেশন, এই পয়েন্টটা নয়? হ্যাঁ, এটা হচ্ছে একটা কোম্পানির বেসিক ইনফরমেশনটা যদি আমি কয়েক সেকেন্ডে যাতে একটা পেয়ে যাই, idea দিতে পারি। মানে এটা হচ্ছে যে আগেটা তো বললাম যে লোড টাইম,
আর এটা হচ্ছে আইডেন্টিফাই, মানে হচ্ছে ধরেন আমি মানে ওই দিন 5 সেকেন্ড আমি বুঝতে পারি যে কোম্পানিটা কি, মানে কি কোম্পানি কি কি কাজ করে, ওভারভিউ ওভারভিউটা। যেন আমি হোম পেজ দেখে খুব সহজ বুঝতে পারি যে আচ্ছা তার মানে এই কোম্পানিটা এই কাজ করে। যেমন আপনারা যদি দেখেন যে ধরেন অ্যাপলে যদি যাই, তো এখানে তো আমরা বুঝতে পারছি যে কি এরা, আপনারা যদি কিছু করেন এখানে কি পাচ্ছেন না যে ট্যাব ফোন, আপনারা কি বুঝতেছেন যে ও তার মানে এখানে এটা ফোন পাওয়া যায়, এটা ফোনের ওয়েবসাইট, তো বুঝতে পারলাম। তার মানে এটা কিন্তু একদম কি দেখেন ওপরে লিখে আছে কিন্তু, এমন না যে আমাকে অনেক নিচের নাম দেখতে হচ্ছে, এমনটা না। আচ্ছা, তারপরে আলি এক্সপ্রেস যদি দেখাই, তো ঢুকবেন, এখানে দেখেন প্রচুর প্রোডাক্টে ভরা। তো আপনি কি বুঝতেছেন, ই কমার্স সাইট, রাইট? তো এটা যে বলছি যে উইদিন 5 সেকেন্ড আমাকে বুঝতে হবে যে সাইটটা আসলে কি টাইপের সাইট, ওরা আসলে কি কাজ করে, ওরা কি সার্ভিস দেয়, ওরা কি প্রোডাক্ট সেল করে, যেমনি হোক বুঝতে হবে। Yep. তো এখন তাহলে হচ্ছে কি, এখন আসলে কোম্পানিগুলো করে কি যে ইমেজ দেয় বেশি, আগে কিন্তু কন্টেন্ট, এখন কন্টেন্ট না ইমেজ দেয়, ভিডিও দেয় বোঝানোর জন্য, যেটা খুব সহজে আমরা বুঝতে পারি। দেখবেন যে কোম্পানিগুলো অনেক সময় কিছু ভিডিও অ্যানিমেশন হ্যাঁ দিয়ে দেয় কিন্তু, যে হু উই আর, হ্যাঁ আমরা কি করি, এটা কিন্তু বুঝায় একটা সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে। কেন দিচ্ছে এই বিষয়টা, তাই আমাদের বোঝার জন্য, যারা ভিজিটর তারা বুঝতে পারছে আসলে এই কোম্পানিটা কি কাজ করে, বুঝে গেছে? আচ্ছা, এরপর হচ্ছে নেভিগেশনের পার্ট। এখানে দেখতে হবে যে মেইন নেভিগেশন ইজ ইজিলি আইডেন্টিফিয়েবল, মানে আপনি যেখানে যান, ধরেন আপনি যদি অ্যাপলের, আপনি যে কোনো ধরেন আপনি ওয়াচ আইফোনে গেলেন, হুম, তো আপনি কিন্তু এখান থেকে হোমে ব্যাক করতে পারবেন, আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনি হোম চলে আসতেছেন। তার মানে হোমে আসার জন্য যে লিঙ্কটা, এটা প্রত্যেকটা পেজে থাকতে হবে, এটা রিকোয়ারমেন্ট মাস্ট থাকতে হবে, মানে যেন খুব সহজে হোমে ব্যাক করে আসা যায়। মানে আমি ধরেন নেক্সট করতে এমন জায়গায় চলে গেছি, এখন আমি আবার হোমে আসবো, কি আসবো, আমাকে আবার ব্যাক করে আসতে হবে, তো কি দরকার, আমি ডিরেক্ট হোমে ক্লিক করবো, আমি চলে আসবো। আচ্ছা, নেভিগেশন লেভেলস আর ক্লিয়ার হচ্ছে কি কনসার্ট, মানে কন্ট্যাক্ট আস লেভেল, কমিউনিকেট অনলাইন উইথ আওয়ার টিমস, হ্যাঁ এই যে লেভেলগুলো থাকতে হবে ক্লিয়ারলি। নাম্বারস অফ বাটনস বা লিঙ্কস ইজ রিজনেবল, হ্যাঁ মানে এক্সেসিভ বাটন, এক্সেস লিঙ্ক ইউজ করা যাবে না। তো বলছে ইফ ইউ হ্যাভ 7 or more মেনু আইটেম, think hard about their necessary. If you are got 3 layers of fly or JavaScript menu, just start over. মানে যদি আমাদের তিনটা ধরেন আমাদের মেনু, সাব মেনু, তারা সাব মেনু, তার সাব মেনু আসে যদি, হ্যাঁ এটা করা যাবে না, মানে 3টে লেয়ার ম্যাক্সিমাম, এর বেশি হলে ইউজার আসলে মানে ঢুকতে পারে না, আবার ওটা তারা ইউজ করে না। মানে এটা তো মানে বোরিং লাগে তাই না, যে আসলে আপনি কতবার ঢুকবেন, বুঝতে লাগবে। যেমন মাউস রাখছেন, ক্লিক করলেন মেনু, আবার ক্লিক করলেন সাব মেনু, আবার ক্লিক করলেন আবার সাব মেনু, এত মেনু বলতে আমি হারা যাবো, কোথায় কোথায় আছে, কোথায় যাবো। কিছু কিছু ই কমার্স সাইট হলে এটা তো করা যাবে না, এটা তো তারা ভুল করে, এটা তো রং, এটা করা যাবে না। কারণ দেখেন যে অ্যাপলে ওরা জাস্ট ডিরেক্টলি কিন্তু একটা লিঙ্ক, মানে একটা লেয়ার, বুঝছেন তো, সুন্দর না, একটা লেয়ার ইউজ করে নাই। ওরা তাহলে কি করতে পারতো, ওরা তাহলে এখানে হোমে যদি ফোনটা ক্লিক করতাম, ও বলতে পারতো যে আইফোন 13, 14, 12 ওটা তারা লিস্টে মেনুতে বসে, এটা তো তারা একটা লেয়ার ইউজ করছে, বুঝছেন সেটা, যে সিঙ্গেল লেয়ার অলওয়েজ বেস্ট। সিঙ্গেল লেয়ার মানে কি, এটা খুব মানে ইজিতে ইউজ করা যায়। কিন্তু প্রয়োজন হতে আছে আমার আইফোন 13 আমার তো সব দেখা যাচ্ছে 34টা একেবারে নিচে, আইফোন 13টা একেবারে নিচে, আমাকে স্ক্রল করে নিচে যেতে হচ্ছে। এই জন্য ওরা এখানে আলাদা মেনু রাখছে, আপনি এখানে ক্লিক করেন সবগুলো এখন পেয়ে যাবেন। আপনি আইফোন যদি যান, এখানে সবগুলো আইফোন যেখানে দেখেন একদম টপে সবগুলো দিয়ে রাখছে, তো আপনি স্ক্রল করার কোনো দরকার নেই তো, রাইট? বুঝছেন তো এটা, যে সবসময় টপে রাখতে থাকে জিনিসগুলো, যে আপনাকে স্ক্রল করতে হবে না, মানে আপনার কাজটা কত কমেছে কিন্তু, এটা ঠিক আছে। মানে আপনি যে খুঁজতেছেন আপনার দরকার নাই, আপনি এখন ঢুকলেন সব পেয়ে গেলেন, এগুলো লেটেস্ট গুলো আগে সব করতেছে, এরপরে ওল্ড চলে গেছে। তার মানে এরা কতটা এই যে ফেলি, চিন্তা করছেন আপনারা সাইটটা, তো ওরা কিন্তু অনেক রিসার্চ করছে এটা নিয়ে, তারপর কিন্তু তারা এটা টপে দিচ্ছে। তো রিসার্চ না করতে তারা দেয় নাই, ওদের তো অবশ্যই রিসার্চ অনেক হাই লেভেলের হয়। তো আমাদের উচিত কি এদেরটা ফলো করা, ডেফিনেটলি, কারণ ওরা রিসার্চ করে কাজটা করছে।
তো আপনি দেখেন আমাদের কাছে কিন্তু কি হচ্ছে, মানে ইজি হচ্ছে না সাইডটা। আপনি যান দারাজে, কি কি মনে হবে? হয়তো ভালো অবস্থা মনে হবে না, হারে যাবেন যে কোথায় আসছি আমি, কোথায় এসেছি। এই পার্থক্য, ঠিক আছে। তাহলে কি বললাম যে অবশ্যই আমাদের কি যে লিঙ্ক আর বাটনের বিষয়ে আমাদের একটু খেয়াল রাখতে হবে। যে বাটন যেটা বলছে যে 7টা বেশি হওয়া যাবে না মেনুতে। এবার বলছে যে সাইট সার্চ ইজি টু অ্যাক্সেস, হ্যাঁ, মানে সার্চ অপশনটা থাকতে হবে খুব ইজিলি। যেমন এখানে দেখেন একদম টপে সার্চ, দেখছেন একদম সহজ করছে সার্চটা, রাইট। এখানে দেখেন একদম টপে সার্চ, এই যে এখানে সার্চ একদম উপরে দিয়ে রাখছে সার্চ। তো সার্চ তো লাগবেই, তো প্রত্যেকটা কোম্পানি সেটা করে সার্চটাকে খুব হাইলি ফোকাস দেওয়ার জন্য, কারণ সবগুলো প্রোডাক্ট আসলে খুঁজে বের করা ডিফিকাল্ট। এরা কি করছে, এরা একদম টপে সার্চ দিয়ে রাখছে যে খুঁজেন সবার আগে, ঠিক আছে। যে আমরা আগে এখানে প্রোডাক্ট খুঁজবো, তারপরে প্রোডাক্ট আমরা বাই করবো। এই জন্য এরা যে মেনুগুলো রাখছে কোথায়, এখানে, হ্যাঁ। তারা এখানে কোনো মেনু দেয়নি, দিচ্ছে কোথায়, এখানে, বুঝে গেছে। আচ্ছা, তো এটা বলছে এখানে যে সাইট সার্চ ইজি টু অ্যাক্সেস। এরপর হচ্ছে কন্টেন্ট গুলো, এরপর কন্টেন্ট হচ্ছে এর পরে। এগুলো গেল আমার হচ্ছে সাইডে ডিজাইন গেল, এখন কন্টেন্ট কি লিখবো কন্টেন্ট হিসেবে, সেগুলো আসতেছে। যেমন মেজর হেডিংস আর ক্লিয়ার অ্যান্ড ডিসক্রিপটিভ, হ্যাঁ, হেডিং হবে একদম ক্লিয়ার। ক্রিটিক্যাল কন্টেন্ট ইজ অ্যাবভ দ্য ফোল্ড, স্টাইল অ্যান্ড কালার্স আর কনসিস্টেন্ট। মানে আমি ধরেন যে কালার করতেছি সব জায়গাতে সেম কালারটাই আমি ইউজ করবো। যেমন এরা এরা ইউজ করছে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখেন এদের সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এদের কম্বিনেশন করা, হ্যাঁ, পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, খেয়াল করছেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে এটা কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক মিলে বেশি ইউজ করছে। তো এরকম প্রত্যেকটা সাইডই দেখা যায় যারা কিছু কালারকে চুজ করে, যেটা মেইন কালার বলা হয়, তার কোনটা মেইন ফোকাস করবে, কোন কালারটাকে, ঠিক আছে। এটা আমাদের বুঝতে হবে। আমি যদি বারবার মানে অনেক কালার ইউজ করলাম তো লাভ কি, যেতে খারাপ লাগে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডস এন্ড পপ আপস আর আনঅবজেক্টিভ। তারপর হচ্ছে মেইন কপি ইজ কনসিস্ট এক্সপ্লেনেশন, স্টাইল প্রেস টাইটেলস আর এক্সপ্লেনেটরি। আচ্ছা, ওকে। এই হচ্ছে আমাদের কন্টেন্টের বিষয়। কথা মানে কি এই যে, হ্যাঁ বলেন। ট্রেনিং সেকশনের পেজের টাইটেল হ্যাঁ, ওটা বলো, তেমন ওটা একটা বাগ। আমি ট্রেনিং এর ওই বুঝতেছিলাম তো, দেখতেছি ওরে টাইটেল নাই। তেমন একটা বাগ থাকতে হবে। মানে আমরা কোন পেজ আসছে এটা আমাকে বোঝাতে হবে। যেমন আপনি দেখেন আমি এখানে কিন্তু আইফোনে আসছি, দেখেন আইফোন অ্যাপল। সো আমি যদি এখান থেকে টপে গিয়ে, আমি যদি এখান থেকে ওয়াচে যাই, সো ইট ক্যান ওয়াচ অ্যাপল থাকতে হবে মাস্ট। আমি যদি টিভি বা হোমে যাই, টিভি হোম, মানে আমার যেই পেজ তার জন্য সেই টাইটেল থাকতে হবে। ওইটাতে কোনো ডেটা ইউজ করি না, টাইটেল ডেসক্রিপশন কিছু কিওয়ার্ড কিছু ইউজ করি না। তার মানে বললাম তো ওটা কাজ করছে, যে সেও তো ওটা খেয়াল করে নাই, মানে ডেভেলপার তো ভুল করছে, টেস্ট হয় না। এই ধরনের প্রপারলি। ওকে, তাহলে এই যে বললাম যে পয়েন্ট 25টা পয়েন্ট, এই 25টা পয়েন্ট আমরা হচ্ছে কি চেক করে দেখবো, যদি পাই আমরা ধরে নেবো সাইটটা কি ইউজার ফ্রেন্ডলি বলা যাবে। এগুলোই কিন্তু ফিক্স না, হয়তো এখান থেকে আমার অ্যাড হবে, হ্যাঁ? আচ্ছা, তো আমরা করছিলাম জানো, আমরা ছিলাম ওখানে, এখানে রাইট। আচ্ছা, ছিলাম এখানে। ওকে, তাহলে এটা বোঝা গেছে যে কোয়ালিটি, বোঝা গেছে কোয়ালিটি কি।
আচ্ছা, তো তাহলে কোয়ালিটি হচ্ছে এমন একটা বিষয় যেটা কিন্তু আসলে দেখা যায় না। দেখা যায়, মানে কোয়ালিটি দেখা যায়, দেখা যায় কি না, তার মানে কে বুঝি যে কোয়ালিটি ভালো না খারাপ? যখন এগুলো সবগুলো করবেন রাইট। এবং এটা কি আসলে একদিনে করা সম্ভব? এটা অবশ্যই এটা অনেক দিন ইউজ করার পর আমরা বলতে পারি যে ভালো কোয়ালিটি কিনা। তার মানে একটা টাইম পিরিয়ড এখানে লাগে, তাই না? যে হতে পারে সেটা 6 মান্থ অর 1 ইয়ার অর 5 ইয়ার্স হোয়াট এভার। ওই টাইম পর্যন্ত ওর যে পারফরমেন্স ঠিক থাকে, আমরা বলি যে ইটস গুড কোয়ালিটি। হ্যাঁ, দেখাটা মানে হলো যে একটা ওয়েবসাইট দেখেও তো ইউজার মানে হয়তো বলতে পারে এটা ডিজাইনটা ভালো লাগতেছে না অথবা হ্যাঁ, কিন্তু কোয়ালিটির বিষয়টা তো দেখা যায় না। কোয়ালিটি তো আসলে মানে একটা পাটনা একটা হচ্ছে মানে ব্যাপারটা কি আপনি দেখছেন, দেখে কল্পনা লাগবে না। হ্যাঁ, আপনি দেখছেন ওয়েবসাইট দেখলেন, দেখে বুঝছেন যে হ্যাঁ এই বিষয়গুলো আচ্ছা, তার মানে সাইটটা একটা কোয়ালিটি ফুল বলা যেতে পারে। কিন্তু কোয়ালিটির যে বিষয়টা এটা তো দেখা যায় না, এটা রিয়েলাইজ করার বিষয়। তাই না? ওটা বলছি আমি যে কোয়ালিটি দেখা যায় না। যেমন ধরেন একজন কোম্পানির থাকে না যে বিজনেস অ্যানালিস্ট বা মার্কেটিং টিম, এখন মার্কেটিং টিম তাকে বলা হলো যে প্রোডাক্ট তুমি সেল করে আসো, ঠিক আছে? তো ওর কাছে কোয়ালিটি কি? প্রোডাক্ট সেল করা মানে তার কাছে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট। সে কোনো দেখবে না যে আমার এই মানে হোম পেজে এগুলো আছে কিনা, সে চেক করবে না যে আমাদের অ্যাক্সেসিবিলিটি মিলতেছে কিনা, সে চেক করবে না যে আমাদের হোম পেজে কি কি আছে কি কি নাই। ওর কাজ সেল করা। তো ও সেল করতে পারলে কি সে বলবে হ্যাঁ আমাদের কোয়ালিটি আছে বলে কিন্তু সেল হইতেছে। যদি সেল না হয় সে কি বলবে যে কোয়ালিটি নাই বলে সেল হইতেছে না, কেউ নিচ্ছে না। কিন্তু আমি সবগুলো মিট করছি কোয়ালিটি অ্যাট্রিবিউট, কিন্তু সেল হচ্ছে না, তার মানে সামথিং রং। তো ও তাহলে কি বলবে যে কোয়ালিটি নাই? আবার যে ডেভেলপার সে কি বলবে যে হ্যাঁ আমি তো সবকিছু দিয়েছি, তো আমার কাছে কোয়ালিটি মনে হইতেছে, তার মানে এটা কিন্তু ভেরি করতেছে, তাই না? ডেভেলপার কাছে কোয়ালিটি একরকম, আর আমি টেস্টার, তো আমি কিভাবে চেক করবো? আমি যদি কোনো বাগ না পাই আমি কি বলবো যে হ্যাঁ এটা তো ভালো কোয়ালিটি, বাগ পাচ্ছি না, বাগ নেই, তার মানে গুড কোয়ালিটি প্রোডাক্ট। তার মানে এখানে কি এটা ভেরি করতেছে না কোয়ালিটিটা? এই যে টেস্টার আমার কাছে একরকম মনে হইতেছে, যে মার্কেটিং টিম তার কাছে মনে হচ্ছে অন্যরকম, যে ডেভেলপার তার কাছে অন্যরকম। সো তার কোয়ালিটিটা কিন্তু কোনো ফিক্স কোনো ডেভিয়েশন হয় না, এটা ভ্যারি করে, ভ্যারি করবে যে যার যে পার্সপেক্টিভ ওইটা ফিল আপ করা মানে ওটা কোয়ালিটি, বুঝে গেছে? যার যার পার্সপেক্টিভ যদি ওটা ফিল আপ করতে পারি তাহলে আমি বলবো যে কোয়ালিটি। আচ্ছা, এরকম কোয়ালিটি অনেকগুলো আছে অ্যাট্রিবিউট সফটওয়্যারে, কোয়ালিটি আমরা কিভাবে মেজার করি? একটা তো বললাম যে একটা তো বললাম কোন ইউজার ফ্রেন্ডলিনেস, এরকম আমাদের অনেকগুলো মানে পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমরা বলি যে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট কোয়ালিটির, এগুলো থাকলে আমরা ধরে নিব যে এটা কোয়ালিটি প্রোডাক্ট। সেগুলো কি কি আচ্ছা আমি দেখাই।
এ হচ্ছে এই যে এখানে হচ্ছে আইএসও আইসি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যেটা আইএসও বললাম। এরা হচ্ছে এইটা দিচ্ছে মডেলটা, হ্যাঁ, এই যে কোয়ালিটি মডেলটা। এইটা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8টা পয়েন্ট তারা বলছে। 8টা পয়েন্ট থাকা মানে আমরা ধরে নেব যে কোয়ালিটি আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে 8টা পয়েন্টকে টেস্ট করে দেখা, রাইট? আচ্ছা, তো আমি দেখাচ্ছি আপনাদের ইমেজটা বড় করে। ইমেজটা গেলে কোথায়? এখন কি দেখা যাচ্ছে ইমেজটা? সো 8টা পয়েন্ট দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে ফাংশনাল স্টেবিলিটি বা সুইটেবিলিটি। এটা ফার্স্ট টেস্টিং। এটা কিন্তু টেস্টিং এ বলতে যে কি, যে লেভেলগুলো কোনটা এক করে কোনটা ফলো করবো আমরা, সেটা বোঝাচ্ছে। তো একটা অ্যাপ্লিকেশন ফার্স্ট টাইম চেক করতে হবে যে ফাংশনাল ঠিক আছে কিনা। এটা ফার্স্ট চেকিং, ফার্স্ট টেস্টিং, বুঝে গেছে? একদম আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, যে ফাংশনাল ঠিক আছে কিনা এটা চেক করতে হবে। বুঝেন নাই? মানে একটা সফটওয়্যারের যে ফাংশনালিটি গুলো, এগুলো চেক করা। যেমন ধরেন আপনি একটা ই কমার্সের কি থাকে, লগ ইন, প্রোডাক্ট সার্চ করা, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা, অর্ডার করা, পেমেন্ট করা, তাহলে এগুলো ফাংশনালিটি, বুঝতে গেছে? একটা ব্যাংকের কি থাকে, অ্যাকাউন্ট ওপেনিং, অ্যাকাউন্ট ক্লোজিং, ফান্ড ট্রান্সফার, উইথড্র, এগুলো কি তার ফাংশনালিটি। তো আমাদের কাজ হচ্ছে ওগুলোকে চেক করে দেখা, মেন কাজ ওটা দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে কিনা, রাইট? এখন আমরা কি চেক করবো? চেক করবো হচ্ছে ফাংশনাল কমপ্লিটনেস, এটাকে দেখতে হবে যে ফাংশনটা কমপ্লিট কিনা। লাইক যে উইথড্র ফাংশনটা আসলে কাজ করে কিনা কমপ্লিটলি, বা ফান্ড ট্রান্সফার কাজ করে কিনা কমপ্লিটলি, এটাকে চেক করে দেখা। যে আমি ইনপুট দিচ্ছি, আউটপুট আসছে কিনা, এটা চেক করে দেখবো। ইনপুট দিলে আউটপুট যদি আসে, তার মানে ফাংশনটা কমপ্লিট। ক্লিয়ার? ইনপুট দিলাম, আমার আউটপুট আসলো না, তাহলে কি এটা কমপ্লিট না, মানে কাজ করতেছে না ফাংশনটা। আচ্ছা, এরপর ফাংশনাল কারেক্টনেস, এটা হচ্ছে সেকেন্ড চেকিং। হ্যাঁ, তো কারেক্টনেস বলতে আমরা কি বুঝি? কমপ্লিট না হলে তো কারেক্ট না, ব্যাপারটা আছে এখানে, কমপ্লিট আর কারেক্ট কিন্তু ডিফারেন্ট জিনিস। ফাংশন কমপ্লিট কিন্তু রেজাল্টটা ইনকারেক্ট, রেজাল্ট রং, বুঝতে গেছে? ফাংশনটা কমপ্লিট বাট আউটপুট আসছে রং, হতে পারে না? তো ওটা তো বাগ। যে 2 + 2 করলাম, ইকুয়াল দিলাম, 5, ফাংশন কমপ্লিট, আউটপুট আসতেছে, কিন্তু ফাংশনটা ইনকারেক্ট, কারণ রেজাল্টটা ভুল, বুঝে গেছে? তো ফাংশনাল হতে হবে কমপ্লিট, হতে হবে কারেক্ট। কারেক্ট মানে হচ্ছে ওর আউটপুট আসতে হবে অ্যাকুরেট। এখানে মানে আউটপুটটা 1% কম আসলে হবে না, মানে যেটা আমার রিকোয়ারমেন্ট যেটা আছে তাকে ওইটা মিট করতে হবে 100%। এবং ফাংশনাল অ্যাপ্রোপ্রিয়েটনেস। হ্যাঁ, তো এই 3টা পয়েন্ট আমরা যদি চেক করে দেখি, এই 3টা আমাদের ভ্যালিড পাই, আমরা ধরে নেব যে ফাংশনালিটিটা ঠিক আছে। এবং এখানে আসলে আমাদের টেস্টিংটা মেইন ফোর্সটা এখানে চলে যায়, আমাদের ম্যাক্সিমাম টাইমটা এখানে চলে যায় এটা করতে গিয়ে, ঠিক আছে? এবং এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মেইন পার্ট হচ্ছে এগুলোই। যদি এগুলো কাজ না করে আপনার কিন্তু বাকিগুলো টেস্টিং করে লাভ নেই। হ্যাঁ, ধরেন আমার জিমেলে দেবো লগ ইন, তারপর হচ্ছে সেন্ড মেইল, আমার হচ্ছে কম্পোজ মেইল করা, হ্যাঁ, ড্রাফট করা, তখন এগুলো তো আমার মেইন ফাংশনালিটি। যদি এগুলো কাজ না করে তাহলে আমার তো আলটিমেটলি তো লাভ নেই, কোনো লাভ আছে নাই। তো এটা বলছে এখানে যে ফাংশনাল কমপ্লিটনেস, কারেক্টনেস। আচ্ছা, তো যদি বলি যে ধরুন জিমেলের কথা যদি বলি উদাহরণ দিয়ে, যে আমি যদি একটা মেল পাঠাবো, হ্যাঁ, ওকে মেল সেন্ড করবো, এখন আমি সেন্ডারের জন্য যে মেলটা দিচ্ছি, তো সেই মেলটা আমি দিচ্ছি একটা, বাট যাচ্ছে অন্য একটা মেল, তাহলে ফাংশন কিন্তু কমপ্লিট বাট নট কারেক্ট, বুঝতে গেছে? এবং ফাংশনাল অ্যাপ্রোপ্রিয়েটনেস থাকতে হবে। তো যখন ফাংশনাল টেস্টিং গুলো হয়ে গেল, এরপর আসবে কি আমাদের পারফরম্যান্স এফিসিয়েন্সি, এর পরের পার্ট, যে ফাংশনালিটি কাজ করতেছে। আমরা দেখলাম যে হ্যাঁ, আমাদের ডাটা ইনপুট দিচ্ছি, আমরা ঠিক পাচ্ছি, ইটস রাইট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, এবং ঠিক দিচ্ছে, অ্যাকুরেট, তাহলে ফাংশনালিটি টেস্টিং ডান। এরপর আসবে যে পারফরমেন্স এফিসিয়েন্সি,
সেটা কোনটা? যে টাইম, বিহেভিয়ার, রিসোর্স আর হচ্ছে ক্যাপাসিটি। আচ্ছা, এটা বলি পারফরমেন্স এফিসিয়েন্সি কোনটা। তো ধরেন আমি লগ ইনের জন্য ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম, দেখা গেলো 2 দিন পর লগ ইন সার্ভার ডাউন। না, তাহলে কি ফাংশনালিটি তো ঠিক আছে, কমপ্লিট, কারেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু কি এফিসিয়েন্সিটা, মানে এটা টাইম ব্যবহারটা কি মিললো শিক্ষা বোর্ডের রেজাল্ট ডাউন হয়ে যাচ্ছে। তার মানে কি এটা ফাংশনালিটি তো ঠিক আছে, রেজাল্ট তো দেয়, বাট দিচ্ছে আমাদের কিন্তু 2 দিন পর বা 3 দিন পর। তাহলে তো ইউজাররা কি আমরা কি এটা ইউজ করবো? এটা কি হয়? তার মানে এটা কোনো কোয়ালিটি নাই, আমরা বাধ্য হয়ে করি, উপায় নেই বলতে যাই। তাহলে কি একটা ফাংশনালিটি শুধু থাকলে হবে না, তার ফাংশনালিটি কতটা ইফিসিয়েন্সি এটা থাকতে হবে, যে তার টাইমটা কতটুকু নিচ্ছে, সে টাইম বিহেভিয়ারটা কতটুকু নিচ্ছে। এরপর ক্যাপাসিটি বলতে বোঝা যায় যে ধর তার হচ্ছে মানে ক্যাপাসিটি কি বলবো, হ্যাঁ লোড ক্যাপাসিটি আর কি, যে সে হ্যাঁ সক্ষমতা, রাইট। এখন দেখা গেল যে লোডটা আমরা খেয়ে মেজার করি, ক্যাপাসিটি খেয়ে মেজার করি, যে তার আসলে টাইম দেই না, যে এত টাইম মধ্যে সে কত কাজ করতে পারে, এজ এ ক্যাপাসিটি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ আমাদের ফাংশনালটা আমরা এখানে টাইম পেলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা ভেরি ফাস্ট। এবং রিসোর্স ইউজ এটা কি, আমরা কিভাবে টেস্ট করবো রিসোর্স ইউজটা? একটা ইউজারের অনেকগুলো ইনফরমেশন আপনার আসা দরকার শুরু করা সেগুলো হুম, আচ্ছা। আর রিসোর্স বলতে আমরা কি বুঝি বলেন, রিসোর্স কোনগুলো? ইনফরমেশন প্রোভাইড করা হুম, হার্ডওয়্যার রিসোর্স। সবকিছুই, সবই রিসোর্স। হ্যাঁ, মানে আমি যে ইউজ করতেছি এই ফাংশনটা, এটা রান করার জন্য আমার সফটওয়্যার ইউজ করতে হতে পারে, হার্ডওয়্যার লাগতে পারে, আমার লাগতে পারে ব্যান্ডউইথ, লাগতে পারে ইলেকট্রিসিটি, সবই আমার রিসোর্স। বুঝে গেছে? মানে ওই অপারেশনটা চালানোর জন্য যা লাগে সবই রিসোর্স। এখন রিসোর্স তো আসলে বেশি ইউজ করাটা তো মানে ভালো কিছু না, তো কম ইউজ করা যায়, রাইট। ধরেন এখন যেটা হয় যে আমাদের গুগল ক্রোম কি হয়, আমাদের র্যাম সব খেয়ে ফেলে না, মানে গুগল ট্যাব ওপেন করলে আমাদের র্যাম অর্ধেক চলে যায়, ওটা বিষয় নেই। তার মানে গুগল ক্রোমের কিন্তু কি যে তারা রিসোর্সটা বেশি ইউজ করে ফেলতেছে। বাট দেখা গেল অন্য বাজার যেমন আমি বলি অপেরা বা ফায়ারফক্স, র্যাম অনেক কম ইউজ করে, তার মানে ওদের রিসোর্স ইউজ করাটা কম। তাহলে ভালো কাকে বলবো আমরা? কমটাকে অবশ্যই, কাজ তো সেমই, বাট ক্রোম নিচ্ছে আমাদের 500 MB র্যামের, আর ফায়ারফক্স নিচ্ছে তার 200 MB, তাহলে আমার অবশ্যই ফায়ারফক্সটা ভালো এক্ষেত্রে। রিসোর্সটা আসলে বেশি ইউজ করাটা কিন্তু মানে এটা খারাপ। এছাড়া কি হতে পারে যে আমরা দেখা গেলো একটা ফাংশনকে রান করার জন্য আমরা 3-4টা লাইব্রেরি ইউজ করি, হ্যাঁ, মানে একটা রান করার জন্য আমরা এক্সটার্নাল 5-6টা লাইব্রেরির মাধ্যমে ডাটা করে এনে আমরা প্রয়োগ করে দিচ্ছি। দরকারটা কি? দরকার নেই তো, রিসোর্স কম ইউজ করতে হবে, বুঝে গেছে? এখন এই রিসোর্সটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদেরকে যে ডেভেলপার আছে তার সঙ্গে বসে এটা চেক করতে হবে, এটা আমাদের পক্ষে একা করা কিন্তু টাফ, ডিফিকাল্ট, পারবো না। তো ডেভেলপারকে নিয়ে আমরা আসলে বসে খুব ভাই আসেন আমরা বসি, দেখি কি এখন ইউজ করতেছে। তো আমার বললো যে ব্যাক এন্ড এগুলো ইউজ হচ্ছে আর ফ্রন্ট এন্ড এগুলো ইউজ হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কম্প্যাটিবিলিটি। আচ্ছা, এটা কোনটা? তো ধরেন আমার যে ফাংশনটা, মানে ধর লগের ফাংশন, হ্যাঁ, আমার ফাংশনটা কারেক্ট, ঠিক আছে, পারফরমেন্স ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমার লগ ইনটা অনলি কাজ করে গুগল ক্রোমে, ফায়ারফক্সে কাজ করে না। বুঝে গেছে? তাহলে কি এটা আমরা মানে ইউজ করতে যাবো? যাবো। এটা বলছে ইন্টারঅপারেবিলিটি, মানে হচ্ছে এটা সব জায়গাতে চলতে হবে, সবই তো ওয়েব ব্রাউজার, এটা হোক ক্রোম, ফায়ারফক্স, এক্সপ্লোরার, এজ, হোয়াট এভার, সবইতে এটাকে রান করে চলতে হবে, সাফারি চলতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি যে
ইউজেবিলিটি, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েটনেস, রিকগনিশনবিলিটি, লার্নেবিলিটি, অপারেবিলিটি, ইউজার ইরো ডিরেকশন, ইউজার ইন্টারফেস এবং হচ্ছে এক্সেসিবিলিটি। এই সবগুলো মিলে হচ্ছে আমাদের কি ইউজেবিলিটি। আমরা যেটা একটু দেখলাম ইউজার ফ্রেন্ডলি দেখলাম না, ইউজার ফ্রেন্ডলি কিভাবে চেক করি এরকম হচ্ছে ইউজেবিলিটি। যে লার্নেবিলিটি বলতে আমরা কি বোঝাই, যে আমরা অনেক সময় মানে বুঝি না কি করতে হবে, মানে একটা ইনপুট ফিল্ড দেওয়া আসতে মানে বলার নাই যে মানে আমাদের ফিল্ডে কি ডাটা দিতে হবে। তো অনেক সময় দেখা যায় সাইডে একটা কোশ্চেন মার্ক থাকে, সেখানে মাউস রাখলে বলে দেয় যেখানে কিবোর্ড দিতে হবে, অথবা ম্যাচ আকার। আচ্ছা দেখেন আপনাদেরকে, অথবা একটা ম্যাচ। আচ্ছা দেখেন এখানে দেখেন, এই যে সার্চ বক্স আছে না, এখানে লেখা আছে কিন্তু যে আইফোন 11 প্রো ম্যাক্স কেস। তো এই যে কথা লেখা আসছে, এই লেখাটা কিন্তু কে লিখছে? এটা আমার লিখে তো। তার মানে এই সেম থেকে এই লেখাটা এখানে লিখে দিছে যে অঙ্ক বোঝার জন্য এখানে আমি এরকম কথা লিখতে পারবো, তাই না? তাহলে আমাদের ইজি হয়ে গেল। তো তাহলে আমি তো এখানে এখন 11 এর কেস খুঁজতে পারবো, তাহলে এখন 11 পাবো, হতে পারে যা খুশি লিখতে পারবো। এই ধরনের ডাটা গুলো হ্যাঁ, এগুলো দিয়ে মানে ওইটাকে জাস্ট বোঝানো যে এখানে আমি মানে কি চাচ্ছি, মানে এখানে সেটা লিখে সার্চ করা সার্চ করার জন্য, রাইট? তো এখান থেকে একটা উদাহরণ দিয়ে রাখছে, আমি যদি একটু লিখি ওটা চলে যাবে, বাট না লিখলে থাকবে। এটা কি বলা হয়, নাম আছে একটা, এর নাম প্লেস হোল্ডার, রাইট? বলা হয় প্লেস হোল্ডার, ঠিক আছে? যে এটা এভাবে থাকে গ্রে কালারে ওই ফিল্ডের জন্য, যেখানে আমাদের কি লিখতে হবে সেটা। তো এটা থাকা ফলে আমাদের একটু একটু ইজি হয়, বুঝতে পারি। তো এটা বলতে লার্নেবিলিটি। আবার ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন যে ওরাকল সাইটটা আছে, oracle.com। So, আমরা যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাই, দেখেন একটা ইমেল ফিল্ড, এটা বলছে কি এখানে সাইডে ইমেল অ্যাড্রেস ইজ ইউর ইউজার নেম। এই যে এটা বলছে ইনফরমেশনটা কেন দিচ্ছে আমাদের বোঝার জন্য, যে আমি বুঝতে পারবো যে আচ্ছা তার নাম ইউজার নেম, এটা আমি পরে ইউজ করতে পারবো, না বললে আমি বুঝতে পারতাম, তাই না? পরে দেখো আমি ইউজার নেম কি দিচ্ছি আমি তো মনে নেই, দিয়েছি ইমেল, কিন্তু ওটা যে ইউজার নেম আমি তো জানি না, আমি তো কিছু বলে নাই, বুঝতে এই জন্য এখানে কিন্তু এটা আমাকে বলে দিল, তার মানে আমি জানি ওকে, তার মানে আমার এটা আমার জন্য ইউজ করতে পারবো। সো দিস কল লার্নেবিলিটি, যেটা আপনাকে মানে তারা আমাদের শেখাচ্ছে যে কিভাবে ইউজ করতে হবে। আবার পাসওয়ার্ডটা বলতে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ আপার কেস লোয়ার কেস, হ্যাঁ, অ্যাট লিস্ট ওয়ান নাম্বার, হ্যান ত্যান অংশ। তো এগুলো কি সেম ইনস্ট্রাকশন আমাকে দিয়ে রাখছে আমাকে, যে আমাকে এগুলো ফলো করতে হবে, দিতে হবে। এখন যদি এগুলো না লিখতো তাহলে কি হতো, আমি একবার ট্রাই করতাম বলতো রং, আবার ট্রাই করতাম বলতো আবার রং, মানে যখন পর্যন্ত না এগুলো ম্যাচ করতো সামনে রং বলতো, তো আমি কবে ট্রাই করবো, কত ট্রাই করবো? দেখা গেলো একসঙ্গে গিয়ে কথা ভাই হচ্ছে না, আমাদের হবে না, আমি বাদ দিয়ে দিতাম, তাই না? এই জন্য ওরা কিন্তু এখানে আমাদেরকে বলছে যে এগুলো থাকতে হবে, তার মানে এগুলো আমাদের কি ইনস্ট্রাকশন দিচ্ছে ফর আওয়ার সেফটি, টাইম কনজিউম করার জন্য, রাইট? যেমন এখানে দেখেন নেম বলছে যে ফার্স্ট অর গিভেন নেম এ লাস্ট নেম, নেমের কিন্তু দুটো পার্ট না, রাইট? তো ফার্স্ট পার্টটা কি, এটা ফার্স্ট অর গিভেন নেম, এটা হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? তো এগুলো বলার কারণটা হচ্ছে বেসিক্যালি যে আসলে আমাকে তারা বোঝাচ্ছে যে কি কি লিখতে হবে আমাকে, আমি কি ইনপুট দিব তারা বোঝাচ্ছে। তো এটাকে বলছি আমরা লার্নেবিলিটি। আচ্ছা, আবার অবশ্য আমরা এমন দেখি না যে একটা নতুন সাইটে ওপেন করলে ওরা আমাদেরকে কিছু টিউটোরিয়াল দেখায়, তাই না? বড় ইনস্ট্রাকশন বলে স্টেপ 1 এইটা, এখানে মাউস নিয়ে যেতে হবে, এখানে করতে হবে, তারপর ওখানে যেতে হবে, এখানে আসতে হবে, দেখায় না? দেখায়। ওটা কেন দেখাচ্ছে? এমএস ওয়ার্ডের হেল্প সেম ওটা। হ্যাঁ, এটা একটা থাকে, অপশন থাকে, তাই না? তো এগুলো তারা কেন দিচ্ছে, যে আমাদেরকে বোঝার জন্য যে ভাই আপনি কাজটা এভাবে করেন। সো দিস হচ্ছে লার্নেবিলিটি, মানে একজন মানুষ যে কিছু বোঝে না কিন্তু সে আসে, তাহলে সে কিভাবে ইউজ করবে, এই জন্য ওগুলো দেওয়া হয়।
সো এটা বলছে কি যে লার্নেবিলিটি, যে হ্যাঁ আমরা খুব সহজে লার্ন করতে পারবো, মানে আমি যদি নাও বুঝি আমি ওখানে বুঝে বুঝে আমি কাজটা করতে পারবো। তো থাকতে হবে এটা, মানে যে জায়গাগুলো আসলে মানুষ, আচ্ছা আর এটা আমরা কোথায় দিব, এই লার্নেবিলিটি কোথায় দেওয়া হয়, যেখানে এই জায়গাটা বেশি ভুল করে সেই জায়গাগুলোতে, বুঝা গেছে? যেখানে আমরা বেশি ভুল করি ওই জায়গাগুলোতে এগুলো দিয়ে দেওয়া হয়েছে। যেমন যেগুলো কনফিউশন এরিয়া, যেমন বললাম না এখানে যে যেখানে নেমটা অনেকে ভুল করে, এখানে ফুল নাম দিয়ে দেয়, পরে বলে এখানে কি লিখবো। এর কমন একটা সিনারিও যে আমরা সবাই কি এখানে ফুল নাম দিয়ে দিই, কিন্তু লাস্ট নামটা আবার কি হবে। আবার এখানে কারণ নাম হচ্ছে 3টা ওয়ার্ডের, ফর এক্সাম্পল, তো এখানে লিখবে একটা, এখানে লিখবো 2টা ওয়ার্ড, আবার এখানে কেউ লিখে একটা, এখানে কেউ লিখে 2টা। সব বুঝে গেছে না, যে যেখানে আসলে আমাদের ভুলটা হয় সেখানে তারা এটা দিয়ে রেখেছে। কি করতে হবে এক্স্যাক্টলি, তাহলে আমরা কি বুঝলাম যে যদি কারণ আমার 3টা ওয়ার্ডের, তাহলে এখানে হবে 2টা ওয়ার্ড, এখানে হবে একটা ওয়ার্ড, শেষ। বুঝা গেছে? তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে তারা বুঝাই দিচ্ছে যে আসলে আমরা কোথায় কি লিখতে হবে। দিস কল লার্নাবিলিটি, মানে যেই জায়গাগুলোতে আসলে ইউজাররা ভুল করে সেই পয়েন্টগুলোতে আমরা কি করি, বলে দিচ্ছি ইউজারকে যে এই জায়গাগুলোতে আপনার মানে এইভাবে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইউজার এরর প্রোটেকশন। এটা কোনটা বলেন? ইউজার এরর প্রোটেকশন বলতে আমরা কি বুঝি? এই যে যেমন ইউজার নেম, এখানে একটা রেট দেওয়া যাবে, শুধু অ্যালফাবেটিক অ্যালফাবেটিক দিয়ে দেবে। এই টাইপের ইনপুটগুলি দিতে পারবে না। হ্যাঁ, রাইট। সেটা হচ্ছে ধরেন এখানে আমরা যদি চিন্তা করি, এখানে যে পাসওয়ার্ডের ক্ষেত্রে বলছে যে ইউজার মাস্ট হ্যাভ লোয়ার কেস আপার কেস লেটার। আচ্ছা, তো আমি সব নাম্বারগুলো একটা ইনপুট দিলাম, অল নাম্বার দিলাম, ক্লিক করলাম, হ্যাঁ সব নাম্বার দিলাম। কি বলছে? পাসওয়ার্ড ডাজ নট মিট পাসওয়ার্ড পলিসি রিকোয়ারমেন্ট। এই যে বললো না মেসেজটা, এটা হচ্ছে আমাদের ইউজার এরর প্রোটেকশন। যে আমি যে ভুল করতেছি এটা আমাকে বলেছি ইনস্ট্যান্টলি কল করতে, যে ভাই আপনি ভুল করছেন, ভাই এটা করা যাবে না, থামেন, চেঞ্জ করেন। ঠিক আছে, যেখানে না বলতো তাহলে কি হতাম, ধরো যে হ্যাঁ ঠিক দিছে আমি, পরে আমি এখানে ফর্ম সাবমিট করতাম, পরে বলতো না এরর হয়েছে, তাহলে আমার টাইম নষ্ট হলো কিনা। তো এটা তো করা যাবে না, এই জন্য ইনস্ট্যান্টলি বলতে হবে যে আমি ভুল করতেছি। এটা করলে আমি কি হবে, তখনই ঠিক করে ফেলবো, দেখা তাহলে আমি ঠিক করি আর এটা। সো দিস কল্ড ইউজার এরর প্রোটেকশন। ইউজাররা ভুল করবে স্বাভাবিক, তাদেরকে ওই জায়গাটাকে সেভ করা, মানে সেভ করে রাখা, যাতে ভুল না করে। আচ্ছা, এরপর ইউজার ইন্টারফেস, যেটা একটু বললাম ফ্রি ইন্টারফেসটা, আর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা, এইটা কোনটা অ্যাক্সেসিবিলিটি? আচ্ছা, অ্যাক্সেসিবিলিটি বলতে আমরা কি বুঝি? ধরেন যারা আসলে মানে নর্মাল একটু অন্য টাইপের, ধরেন কেউ চোখে দেখে না বা কানে শোনে না বা বোঝে না, সে কিভাবে ইউজ করবে, তার জন্য এটা রাখা হয় অ্যাক্সেসিবিলিটিটা। তারা হয়তো হাত দিয়ে বুঝতে পারবে। আমরা ফোনে অনেক দেখি যে ফোনে একটা ভয়েস কিন্তু কাজ করে, তাই না? অন রাখলে আমরা কোথায় গেলাম সেটা বলে দেয়, আমি কোন পেজে আসছি, কোথায় আসছি বলে দেয়। কেন বলছে? তারা ব্লাইন্ড, তারা কিন্তু ভয়েস শুনে কাজ করে। তো এটা বলে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি কালার বা তাদের জন্য কালার কালার, হ্যাঁ হ্যাঁ রাইট, থাকে না। এটা বলতে যে যারা একটু অ্যাবনর্মাল তার জন্য কিছু এক্সট্রা কিছু ফিচার দিয়ে রাখতে হয়, যেন ওরাও ইউজ করতে পারে অ্যাপ্লিকেশনটা বা সাইটটা। যা ফেসবুক কিন্তু আছে, আপনারা দেখেন, কারণ ফেসবুক কিন্তু সবাই ইউজ করে, ফেসবুক, গুগল, এটা কিন্তু ফেসিলিটিটা আছে। তারপর যদি একটা সার্চ দেন এখানে পেয়ে যাবেন সহজে। অ্যাক্সেসিবিলিটি ইন গুগল, গুগল 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 ম্যাপটাই বলে। যেমন গুগলে কি অ্যাক্সেসিবিলিটি আছে সেটা এখানে বলে দেওয়া আছে, গুগলে কি অ্যাক্সেসিবিলিটি তারা ইউজ করছে। যেমন ফাইন্ড হুইচ accessible places,
হ্যাঁ, মানে গুগল হচ্ছে যে আমরা মার্ক লক্ষ্য করে দেয় যে কোন জায়গাতে হুইল চেয়ার অ্যাক্সেস করা যাবে সেই ধরনের মার্কিং রুট মানে পয়েন্ট করে দেয়। তার মানে যারা হুইল ইউজ করে তারা কিন্তু ওই রোডটা ইউজ করবে বা ওই জায়গাটাতে তারা ফলো করবে। আচ্ছা, এই বলছে এখানে কি করতে হবে, এখানে আমরা রুটে যাবো, রুটে যদি আমরা হুইল চেয়ার হিসেবে দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো যে হুইল চেয়ারে কোথাও যাওয়া যায়। So বলছে গুগল ম্যাপ সার্চ বার ইন্টারনেট ডেস্টিনেশনস ইন দ্য লিস্ট রেজাল্ট ক্লিক লোকেশন ইউ ওয়ান্ট ডাইরেকশন ট্রানজিট এবং অপশন রুট দিব হুইল চেয়ার অ্যাক্সেসিবল। তাহলে গুগল ম্যাপে তারা এটা ইউজ করতে পারে কি, তারা এটা দেখছে ফর হিসেবে পিপুল, তারা এটা যেন ইউজ করতে পারে সবার জন্য তারা দিয়ে রাখছে এটা, বুঝতে পারছি। যেমন আমাদের ধরেন দেশের যে মানে আমাদের যে এগুলো ফুটপাথ গুলো এগুলো কিন্তু হুইল চেয়ারের জন্য মানে পারফেক্ট, মানে হুইল চেয়ার জন্য এটা অ্যাক্সেসিবল না, কেন না বলেন তো? না উচিত তো, এটা কোনো সমস্যা নাই। পারবে, ওখানে একটা ঢালু করে দেওয়া আছে, দেখেন ঢালু আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা মানে বাইক আটকানোর জন্য কিছু দিয়ে রাখছে, দেখছেন ব্যারিয়ার গুলো, তো এটা রাখছে বাইক আটকানোর জন্য, কিন্তু আলটিমেটলি কি লাভটা হয়েছিল, ক্ষতি হচ্ছে কার, হুইল চেয়ারটা যেতে পারবে না, ওরা কে নামবে, বুঝে গেছে, মানে একটা করতে গিয়ে একটা সমস্যা করে ফেলছে। তাহলে ওই লোকগুলো কই কই যাবে ভাই, ওরা কেমন চলা হবে? কিন্তু বাইরে কি এমন দেখছেন কোথাও? ফুটপাথে নাই, কোথাও নাই, কোনো কান্ট্রিতে নাই, সারা ওয়ার্ল্ডে কোথাও নাই। ফুটপাথ সবার জন্য ওপেন, এখন যারা হুইল চেয়ার তারা কই যাবে? তারা কি মেন রোডে যাবে? তাহলে তো পুরো চাপা মরে যাবে। তারপরে যে বাইক চালাচ্ছে, বাইরে তো তো বাইক করতেছে, আমাদেরকে ধরতে হবে, ফাইন করতে হবে, ওদের জন্য আমি তো ওদেরকে সমস্যা করতে পারি না। এটা তো ঠিক, এটা কোনো কোথাও কথা যে সমস্যার মাথা ব্যথা মাথায় খেয়ে ফেলবো, এটা কি হয়? এখন বাইক উঠতেছে, অফ করতে হবে, ওদের অফ করার জন্য আমি এখানে ব্যারিয়ার দিলাম, হুইল চেয়ার বন্ধ হয়ে গেল, তো লাভটা কি? তাহলে এটা তো সমাধান না। বুঝতে গেছে তো, আমাদের দেশটা চলছে আমি, ঠিক আছে, হজবল অবস্থা, মানে কোনো জায়গায় কোনো সিস্টেম নাই। সম্ভাবনা দেশ সব সম্ভব, মানে কারণ হুইল চেয়ার যারা আছে এরা তো রাস্তা নামতে পারছে না, হলে এরা তো সমন্বয় করতো, বাইরে হলে এটা নিয়ে কত কাহিনী হয়ে যেত, ঠিক আছে। তো এটা তো বিষয়টা। আচ্ছা, তো যাই হোক আমরা এগুলো সামনে আরো দেখবো, তো আজকে আমরা শেষ করে দিই, একটা বাজে আমাদের সময় হয়ে গেছে, ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ।